স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড 100-এ আজ আপনারা শুনবেন সতীর্থদের লেখা তিতির সিরিজের প্রথম গল্প শিকার খেলা। লেখক সতীর্থ দে, জন্ম 1971 সালের জুলাই মাসে কলকাতায়। ছোটবেলা থেকে থ্রিলার আর অতি প্রাকৃতিক গল্পকথার দিকে তার বিশেষ ঝোঁক। পরবর্তীকালে এইসব কন্টেন্টে পেশাদার স্ক্রিপ্ট এবং স্ক্রিন প্লে লেখা শুরু। কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপেও লেখালেখি করেন। বিভিন্ন সংকলনেও তার প্রচুর লেখা প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তার বেশ কয়েকটি একক বই, যার মধ্যে উল্লেখযোগ্য লাশখড় ও অন্যান্য, তিতির দ্য চ্যাম্প গার্ল, ঘটকপুরের বিদঘুটে ঘটনা এবং অন্য ভূতের গল্প। আমাদের আজকের গল্পটি লেখকের অপ্রকাশিত একটি গল্প। আজ গল্প পাঠে রয়েছেন সুদর্শন। অন্যান্য চরিত্রে সিড স্টুডিওর শিল্পীবৃন্দ দেবাশিস, সৌমিক, দেবাশিস আরসি, আকাশ এবং অনন্যা। গল্পের সূত্রধার অনন্যা। প্রচ্ছদ অলঙ্করণে শ্রাবর্ণ, স্ক্রিবলিং মাইন্ড। শব্দ সংযোজনে আর্য। পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প শিকার খেলা। নবুর চায়ের দোকানের বেঞ্চে নীলকে একা বসে থাকতে দেখে রজত বাইকটা থামালো। নিশ্চয়ই মিনি টাইম দিয়েছে। কি রে, একা একা চা পেদাচ্ছিস? এটা 3 নম্বর গ্লাস রে। আরে বাবুদা, এটাকেও একটা চা দিও। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে প্রজাপতি বিস্কিট। হালা আবার প্রজাপতি চায়? তুই সিঙ্গেল দারুণ আছিস ভাই। জীবনের সবচেয়ে বড় শাস্তি কি জানিস? এই কারোর জন্য ওয়েট করা। ওহো, কটায় টাইম ছিল? বেশি না, 5টা। এখন প্রায় 6:30। সালা মিনিটা বিশ্ব ভুলক্কর। বিউটি পার্লার ছাড়া আর কোনো জায়গায় টাইমে পৌঁছয় না। মনেই নেই হয়তো, পরে বলবে ইস একদম ভুলে গেছি, সরি। তাও তো বলবে ভাই, আমারটা তো এতটাই ভুলক্কর যে হয়তো জন্মাতেই ভুলে গেছি। আমাদের বিয়ে হোক, মেয়ে হলে প্রেম করিস। হ্যাঁ দাঁড়া, এক কাজ কর, ওই দেখ তিতির যাচ্ছে, চেনা মেয়ে, ওকেই তোল, ফাঁকা আছে। তোকে সাইকেল করে সারা জলপাইগুড়ি ঘোরাবে। পাগল, ওটা তো তার কাটা চণ্ডী, সাড়ে পাগলি একটা। ওই সাইকেলের পেছনেই আমার নাকে দড়ি বেঁধে ঘোরাবে। এই মরেছে, মালটা তো এদিকেই আসছে। শুনতে পেল নাকি? আরে শুনলে তোর সঙ্গে আমিও কেস খাবো হারামি। তিতির সাইকেল স্ট্যান্ড করে নীল আর রজতের দিকে তাকিয়ে হাসল। নীলদা উষ্ণীর দাদা, পাশে রজতকেও চেনে। ওরা শিলিগুড়িতে ইঞ্জিনিয়ারিং পড়ে। তবে রজতদা একটু ইয়ার্কি মারে, পেছনে লাগে, তাকে চিংড়ি বলে ডাকে। সিনিয়র হলেও এরা একদম বন্ধুর মতোই মেশে। তিতিরও ওদের ইয়ার্কিটা বোঝে। ব্যাপারটা এদের বলে রাখা সেফ, চাপটা তো একটু কমবে। রজতই প্রথমে বলে উঠল, কি ব্যাপার চিংড়ি, কোচিং থেকে না ডেটিং থেকে? আমার নো ডেটিং নো সেটিং রজতদা, আই এম ফ্রম কোচিং। ও, তোমাদের সঙ্গে একটা দরকারি কথা আছে। আরে কুল কুল, চা খাবি? না না, আমি কুল চা খাই না, হট চা খেতে পারি। আচ্ছা জলদি চা বলো, বাড়ি যাব। নীল তিতিরের ছটফটানি দেখে হেসে বলল, অনেক লাফিয়েছিস, এবার বস তো। আচ্ছা কি কেস বলতো? তিতিরও ওদের সরতে বলে বেঞ্চে দুজনের মধ্যিখানেই ঝপ করে বসে পড়ল। তিতির এই দুষ্টুমিগুলো ইচ্ছে করেই করে। সে দু চোখ বড় বড় করে ফিসফিসিয়ে বলল, শোনো না, আমি ওই মধুসূদন পার্কের কাছে একজনকে কেলিয়ে এসেছি। মানে বাইকে ছিল, অসভ্যতা করতে গেছিল, সাইকেল নিয়ে ওভারটেক করে একজনের বাইক আটকে ঠিক 2 পায়ের মাঝখানে এক লাথি ঝেড়েছি। অন্যজন আর কিছু বলার সুযোগই পাইনি। আমিও জোরে সাইকেল চালিয়ে পালিয়ে এসেছি। দুজনই দুজনার মুখ পানে চাওয়াচাওয়ি করল। তিতির বেশ উত্তেজিত হয়ে তাকিয়ে। রজত বলল, অপূর্ব কাজ। তা কি বলেছিল ওরা? কি সব বলছিল, ফুলটুসি নাকি। পাত্তা না দিয়ে আমি বেশ সাইকেল চালাচ্ছিলাম, হঠাৎ বাইক কাছে এনে ধাক্কা মারতে গেল। আর একটু হলে সাইকেল শুদ্ধ মুখ থুবড়ে পড়তাম। একটা ইট টিট থাকলে না মেরে একেবারে মাথা গুঁড়িয়ে দিতাম।
ওদিকটায় যত অ্যান্টি সোশ্যাল আর চোরা কারবারিদের আড্ডা হয়েছে, সন্ধেবেলা ওদিকে গেছিলিস কেন? আরে আজ 11-এর লাস্ট ক্লাস অফ হলো, ভাবলাম পার্কের পাশে ভেলপুরিওয়ালার থেকে ভেলপুরি কিনে নিয়ে যাই। আমি আর মা বেশ পার্টি করব। আর গিয়ে দেখি মালটা আজ আসেইনি, সব ফাঁকা। ফেরার পথে ওদিকে কাল রাতেই একটা রেপ অ্যান্ড মার্ডার হয়েছে। লোকাল মেয়ে, খবর টবর রাখিস না? না তো, এটা জানতাম না তো। খুব বেঁচে গেছিস। এ নিশ্চয়ই ওই কুলিবস্তির ছেলেগুলো এখন মধুয়ান পার্ক টোপকে ভদ্রপাড়ায় ঢুকতে শুরু করে দিয়েছে। ওরা যদি তোকে তুলে নিয়ে যেত? দূর, বাজে বকো না তো। তুলে নিয়ে যেত? ইল্লি নাকি? এই নীলদা, বলছি কিছু হবে না তো? কি হবে? এই যে মারলাম। কেউ দেখেছে? মনে তো হয় না। এবার আড়ালে আবডালে কেউ থাকলে সেটা জানি না। ছেলেগুলোকে চিনিস? ইস ম্যাগ, গুন্ডা মতো দেখতে। বাস চেপে যা, সপ্তাহখানেক ওদিকে আর যাস না, চুকে গেল। না, যদি পুলিশে কমপ্লেন করে? করবে না, ওরা পুলিশকে এড়িয়ে চলে, নিজেরাই বদলা নেয়। তবে হ্যাঁ বলো বলো, তবে কি? কি? আহা, হাত খামচাচ্ছিস কেন? ছাড়। ভালো হয় তুই যদি নিজেই ফেরার পথে থানায় একটা ইন্টিমেশন দিয়ে রাখিস। বলবি ওরা তোকে অ্যাটেম্প টু মলেস্ট করায় আত্মরক্ষা করতে গিয়ে মেরে পালিয়ে এসেছিস। ব্যাস, তুই মোর অর লেস সেফ সাইডে থাকবি। থানা কেলো করেছে, আমি তো কোনোদিন যাইনি নীলদা, কি বলবো গিয়ে? নীল কিছু বলার আগেই রজত হেসে তিতিরের পিঠে চাপড় দিল। ডোন্ট চিন্তা চিংড়ি ফাইটার, আমি যাচ্ছি। তুই সাইকেলে, আমি বাইকে। দেখি কে আগে পৌঁছায়। নে চা খেয়ে নে, পুলিশের কাছে একটু নাটক করবি। আহ রজতদা, আবার ফালতু কথা বলে। নাটক দরকার নেই, যেটা সত্যি সেটাই জানাবো। তুমি যাচ্ছ এটাই অনেক। মেরেছি, বেশ করেছি। এরম অসভ্যতা করলে আবার মারবো। সাবাস চিংড়ি ফাইটার, এই তো চাই। রজতদা, মেয়েরা সন্তান প্রসবের সময় তার শরীরের ভিতরে 206টা হাড়ের তীব্র যন্ত্রণা সহ্য করতেও রেডি, আর দরকার হলে সে 206টা হাড় ভাঙতেও রেডি। দেখতে চাও? আমার সঙ্গে লড়ো, আমি বাংলা মার জানি। 206টা হাড়, দারুণ ডায়লগ। কোন ফিল্ম? আমার নিজের কালেকশন। নীল হেসে ওদের বাই করল, তারপর চায়ের দাম দিতে এগিয়ে গেল। তিতিরও উঠে দাঁড়ালো। রজত সিগারেট আর লাইটার বের করল। তিতির ব্যাগ কাঁধে ওঠাতেই রজত তার প্যাকেটটা এগিয়ে দিল। তিতির মাথা ঝাঁকিয়ে চোখ ট্যারা করে জিভ বের করে অ্যা করে ভ্যাঙালো। লাফাতে গিয়ে স্ট্যান্ড তুলে সাইকেলে উঠে ঘাটটা নেড়ে ইশারায় ফলো করতে বলল। রজত হাসল, তারপর সিগারেট ধরালো। লম্বা একটা ধোঁয়া ছেড়ে বাইকের দিকে এগোলো। মেয়েটা থানায় গেছিল? হ্যাঁ ওস্তাদ, বাচ্চা মেয়ে, এক্ষুনি ডানা কাটা দরকার। শুয়ারের বাচ্চা, তোরা শালা বেপাড়ায় এসব করে বেড়াবি আর এরিয়াতে তুলে এনে যা খুশি করতে পারিস। শালা আমার ধান্দা চোপাট করার তাল, তাই না? ঠিক হয়েছে, মেরেছে। আমি ছিলাম না ওস্তাদ, ববি আর হরি ছিল। ববি এখনো বমি করছে। মারুগে, একটা বাচ্চা মেয়ের কাছে লাথি খেয়ে এসে এখন মাস্তানি। মজা ছাড় ওসব। থানা আমার দোস্ত, কিচ্ছু হবে না। মেয়েটার ওপর নজর রাখ, ছবি তুলে রাখ। বেশি বাড়াবাড়ি করলে পরে দেখা যাবে। কিন্তু মেয়েটা তো ভয় পায়নি। এটা ঠিক নয়। চারিদিকে রটিয়ে বেড়াবে, মিডিয়া ফিডিয়াকে জানালে। দাদা তুমি একবার বলো, মালটাকে তুলে আনি। আমরা আচ্ছা সে ময়দা চটকে গুরুং বাইককে বেচে দেবো। দাঁড়া, এখনো রেপ কেসটা গরম আছে, এক্ষুনি কোনো হুজ্জতি নয়। নিজেরা ক্যাচাল পাকিয়ে এখন গুরুং অর্ডার ছাড়া কাউকে কেনে না। এই মেয়েটা দেখতে কেমন রে? খারাপ নয়, একটু কালো, ফিগারটা জম্পেস। সালি সাইকেল চালিয়ে ঘুরে বেড়ায়। থানা থেকে ঠিকানাটা জোগাড় করবো নাকি ওস্তাদ? চুপ শালা, এবার কাজে মন দে। নতুন অর্ডার আসছে, ভালো পার্সেল চাই। ফর্সা বস্তির মেয়ে চলবে না। হরি কিছু পাতা লাগিয়েছে ওস্তাদ,
মেটিয়া মোড়ের কাছে স্কুলটায় কিছু নতুন পার্সেল আছে, মোবাইলে ছবি তুলে আনতে বলেছি। তবে ওসব তো বাহার এরিয়া, একটু রিস্ক আছে। কে এত ভয় থাকলে এ লাইনে আসিস কেন? সালা বস্তির বাইরে না বেরোলে ধান্দা বাড়বে। ছেড়ে দে, আমি অন্য লোক দেখছি, যা ভাগ। আরে রাগ করছো কেন ওস্তাদ? পার্সেল হয়ে যাবে, কবে চাই বলো? 3-4 দিনের মধ্যেই 2টো পার্সেল চাই। কাজে লেগে পড়, বিকেলে এসে অ্যাডভান্স আর ইংলিশ বোতল নিয়ে যাস। ভালো পার্সেল চাই, বাংলাদেশ ঘুরে আবুধাবি যাবে। আর আবার বলছি, বেপাড়ায় আমি আর কোনো ঝামেলা চাই না। এ মেয়েটার কিস্সা এখন ভুলে যা, আগে পার্সেল পরে এর হিসেব, মনে থাকে যেন। যা যা যা, কাজে লেগে পড় যা। ওস্তাদ সালা যাই বলুক, বাচ্চা মেয়েটা তাদের ইজ্জতে লাথ মেরেছে। রবির যৌনাঙ্গে মারাত্মক ব্যথা, বমি করছে। সালা ওস্তাদকে না জানিয়েই হিসেব নেবে, পুরনো টিক উড ফ্যাক্টরিতে বেঁধে রাখবে। গুরুং ছাড়া কয়েকজন অন্য কাস্টমারও আছে, ওস্তাদ কিচ্ছু জানবে না। ওস্তাদের পার্সেলগুলো তারা প্রায় পায়ই না। ওদের কপালে শুধু সালা ওই বস্তির কঠির ন্যাপচা মেয়েগুলো। এই বদলায় 5 স্টার হোটেলের খিদে মিটিয়ে নেবে। হরি মোবাইলে ছবি তুলে পাঠাক, রবি আর রঘু দেখে চিনুক, তারপর আজকালের মধ্যেই সালিকে তুলবে। পরদিন স্কুল অফ। কোচিংয়ে যাওয়ার পথেই একটা কাণ্ড ঘটল। মেটিয়া মোড়ের কাছে একটা বাইক হঠাৎ তিতিরের গা ঘেঁষে এসে এক ঝটকায় তার ব্যাগটাকে ছিনিয়ে নিয়ে সাঁই করে বেরিয়ে গেল। তিতির প্রায় ব্যালেন্স হারিয়ে সাইকেল নিয়ে দড়াম করে গিয়ে পড়ল। বাঁ পাটা মুচকে গেল সাথে সাথে। সেই ব্যথা ভুলে মাথাটা ধাঁ করে গরম হয়ে গেল। লোকজন ছুটে আসার আগেই মুহূর্তের মধ্যে সাইকেলে উঠে তাড়া করল বাইকটাকে। বাইকে দুজন বসে, ব্যাকসিটের লোকটার হাতে তার ব্যাগটা। ওরা নপাড়ার দিকে যাচ্ছে। ব্যাগে ল্যাপটপ আছে, মা মেরে ফেলবে। আর বই খাতা, বাবার স্মৃতি, সেই ল্যামি পেন, ওটা তিতিরের চাই। সর্বশক্তি দিয়ে প্যাডেল করল তিতির। ওদের ধরতেই হবে, আজও মারবে, আবার থানায় যাবে। সালা ভর বিকেলবেলা লোকজনের মাঝে ব্যাগ ছিনতাই। নবুদার চায়ের দোকানে এখন নীলদা, রজত কেউ নেই, দরকার নেই। কাল থানায় গিয়ে একটা স্ট্রং কনফিডেন্স পেয়ে গেছে তিতির। পুলিশ কালকের ঘটনাটায় তিতিরকেই শাবাশি দিয়ে সার্টিফাই করেছে, আজকেও করবে। বাইকটা নপাড়া পেরিয়ে বাঁ দিকে টার্ন নিল। পেছনের সিটের ছেলেটা মাথা ঘুরিয়ে তিতিরকে দেখে একটা বিশ্রী হাসি হাসল। মাথাটা রাগে আরো চড়ে গেল। দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে সাইকেল চালিয়ে বাঁ দিকে ঘুরল তিতির। দেখল বাইকটা পুরনো বন্ধ কারখানায় ঢুকে গেল। তিতিরের মাথায় তখন আগুন, আর কোনো কিছুই তার মাথায় নেই। সেও তীর বেগে ঢুকল কারখানার মধ্যে, আর ঢুকেই একেবারে বোকা হয়ে গেল। কেউ কোথাও নেই। মাঝখানে একটু অপেক্ষাকৃত খোলা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে দেখল ভূতের মতো বন্ধ কারখানার কঙ্কাল। সামনে ডান দিকে দূরে সেই বাইকটা দাঁড় করানো, আর একটা ট্যান হাউসের দরজাটা আধ খোলা। প্রচণ্ড হাঁপাচ্ছে তিতির, দর দর করে ঘামছে। তার মধ্যে একটা ঘর ঘর শব্দ। চমকে পিছনে ফিরে দেখল দুজন সন্ডা মার্কা মতো লোক কারখানার বিশাল গেটটা ভেতর থেকে বন্ধ করে দিচ্ছে। হুড়মুড় করে রাজ্যের আতঙ্ক আর আশঙ্কা যেন ঝাঁপিয়ে পড়ল তার ওপর। রাগের মাথায় এ কি করে বসল সে? একা একা এদের ডেরায় ঢুকে এলো। বাঁ পাটা টন টন করে উঠল। সাইকেল থেকে নেমে বিদ্যুৎ বেগে এদিক ওদিক তাকালো তিতির। কোন দিক দিয়ে বাইরে যাবে? এটা যে এদের জায়গা, পালানোর কোনো পথ নেই। সামনের লোক দুটো হেলে দুলে এগিয়ে আসছে দেখে পেছোতে লাগলো তিতির, আর পেছনেও একটা পায়ের শব্দ পেল। তিতির আর চোখে চেয়ে দেখল পেছনেও জনা দুয়েক লোক। এদের কাউকে কি কাল মেরেছিল সে? তাহলে এখন তো এরা তাকে ছলা কলা তার ঠিক আসে না। কান্নাকাটি চেঁচামেচি করেও লাভ নেই, কেউই শুনবে না। এরা আরো পেয়ে বসবে।
আর এতগুলো লোকের সঙ্গে তার হাত পা ছোঁড়া, মারামারি করা এসব চলে না। এরা নিশ্চয়ই মারবে, গ্যাং রেপ করবে, কোথাও ফেলে দেবে। এদের দৃষ্টিতে সেই লালসা একেবারে স্পষ্ট। সে কি আত্মসমর্পণ করবে? সামনে বাঁ দিকের ছেলেটা হাত দিয়ে মুখের গলার ঘাম মুছল। একটা বোটকা গন্ধ পাচ্ছে তিতির। এটা কি দিশি মদটদ খেয়েছে? তিতির চমকে উঠল। ঘাড়ের পেছনে কারোর গরম নিঃশ্বাস। কেউ পেছনে এসে দাঁড়িয়েছে। ভয়ে চোখ বুঝল তিতির। এরপর কি? তিতির ঢোক গিলে নিজের আতঙ্কটা যতটা সম্ভব স্বাভাবিক রাখতে চেষ্টা করল। বুকটা ভীষণ ধড়ফড় করছে, গলাটা শুকিয়ে গেছে। এখন তার কি করণীয়? সে এখন চারিদিক থেকেই ট্র্যাপড। অন্য তিনজন লোলুপ দৃষ্টিতে এগিয়ে এলো। মনের জোরে ঝটকা দিয়ে নিজেকে সামলে নিয়ে সামান্য পিছিয়ে দাঁড়ালো তিতির। হাঁপাতে হাঁপাতে চেয়ে দেখল চারজনই এগিয়ে আসছে। তাদের দৃষ্টি ঠিক রক্তের স্বাদ পাওয়া নেকড়ের মতো। এরা এখন তাকে ছাড়বে না। তিতির শুকনো গলায় ঢোক গিলে যতটা সম্ভব কঠিন হয়ে বলল, আমার দিকে কেউ এগোবে না। লোকগুলো কথাটায় পাত্তা দিল না। তিতির মরিয়া হয়ে দাঁত চেপে বলল, আমার গায়ে আর একটাও আঁচড় পড়লে কিন্তু মাসুদ খান তোমাদের একটাকেও ছেড়ে দেবে না। সবকটা লাশ ওই তোরসায় ভাসবে। তোমাদের সব কারবারের খবর কিন্তু মাসুদ খানের গ্যাংয়ের কাছে আছে। লোকগুলো থেমে গেল। তারপর কয়েক মুহূর্ত সময় নিল কথাটা বুঝতে। তিতিরের মনে হলো বেশ কয়েক ঘন্টা সময়। তবে মনে হয় এরা খুব সামান্য হলেও ভড়কেছে। রঘু ভুরু কুচকে ভাবছে, কে মাসুদ খান? বাংলাদেশে একজন জামাতুল জঙ্গির নাম মাসুদ। এ মেয়ে কি তার দলের, নাকি অন্য কোনো মাসুদ? লাইনে অনেক পাওয়ারফুল লোক ঢুকে গেছে। সবাইকে চেনা তো সম্ভব নয়। ওস্তাদ হয়তো জানে, কিন্তু তাকে কল করা যাবে না। এ মেয়েটার ব্যাপারে এখন চুপ থাকতে বলেছে। আর এই বাচ্চা মেয়েটা এরকম এক পরিস্থিতিতেও যেভাবে দৃঢ়তার সাথে মাসুদের কথা বলল, তাতে হুট করে কিছু করাটা মনে হয় ফালতু। অন্য কোনো গ্যাংয়ের ঝামেলা হলে ওস্তাদ গুরুং জানে মেরে দেবে। রঘু বলল, কে মাসুদ খান? তুমি কে? লোকটার গলার স্বরে পরিষ্কার বোঝা যাচ্ছে একটু গুটিয়েছে। সেই তেজটা আর নেই। তুক্কা 50% কাজে লেগেছে, বাকিটা তিতিরের হাতে। মাসুদ খানকে চেনো না, নাকি নাটক করছো? দরকার হলে তামাংকে জিজ্ঞেস করে দেখো। আর মাসুদ খান সম্পর্কে আমার চাচা, সুতরাং বুঝতেই পারছো পুরো গ্যাং চলে আসবে। আমি কোনো ঝামেলা করতে আসিনি। কাল তোমাদের দুটো লোক অসভ্যতা করেছিল, তাই মেরেছি। চুকে গেল। এবার আমার ব্যাগ দাও, আমি চলে যাব। আর চাচাকে কিছু বলবো না। কি হলো, দাও। ওদের তামাংয়ের ল্যাপটপ, আমার বই খাতা সব আছে। লোকগুলো তিতিরকে ঘিরে দাঁড়িয়ে মুখ চাওয়াচাওয়ি করল। রঘু পাশের ছেলেটাকে ইশারা করতে সে ট্যান ঘরের আধ খোলা দরজা দিয়ে গিয়ে তিতিরের ব্যাগটা নিয়ে এলো। তিতির ব্যাগটা নিয়ে সাইকেলের দিকে গেল। তারপর ব্যাগ ক্যারিয়ারে রেখে ল্যাপটপ বের করে চেক করতে লাগলো। বুকটা ধড়ফড় করছে তার। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু এত ঘ্যাম নিয়ে মিথ্যে বলে দুম করে ব্যাগ নিয়েই পালালে এরা সন্দেহ করবে। এই লোকগুলো বোধহয় খুব ডাউন লেভেলের গুন্ডা। মাথা মোটা বলেই তুক্কা খেয়ে বোমকে চুপ করে দাঁড়িয়ে আছে। এরা কোথাও কল করে ভেরিফাই করার আগেই এখান থেকে চুপচাপ সরে পড়তে হবে। রঘু আর বাকিরা সত্যি থম মেরে দাঁড়িয়ে আছে। কে মাসুদ? আর ওই তামাংটাই বা কে? ধূপগুড়ির ওদিকে একটা নতুন গ্যাং গজিয়েছে। সবাই আর্মস নিয়ে ঘোরে। আর বাংলাদেশ অসম বর্ডারেও কিছু নতুন গ্যাং আছে। ওরা জঙ্গিদের সঙ্গে যুক্ত। কিছু না জেনে কোনো বড় ঝামেলায় পড়ে লাভ নেই। বাচ্চা মেয়েটাকে এখন ছাড়া যাক। শেয়ানাগিরি করলে পরে তুলে এনে ছাল ছাড়িয়ে নেবে। মেয়েটার ফিগার লোভনীয়, হয়তো খেলাধুলো করে। দেখেই শরীর গরম হয়ে গেছে।
পুরোটা খেতে পারলে ভালো হতো, কিন্তু এখন না। অন্য তিনজনকে ইশারায় কিচ্ছু না করতে বলল। তিতির সব চেক করে ব্যাগে পুরে ব্যাগটা কাঁধে নিয়ে সাইকেলে উঠে বসে রঘুর দিকে ফিরল। এখন তাড়াহুড়ো করলেই গুবলেট। ঠান্ডা স্বাভাবিক গলায় রঘুকে সে বলল, তোমাদের ভাগ্য ভালো ল্যাপটপটা বিগড়য়নি, ওতে গ্যাংয়ের সব সিক্রেট ইনফরমেশন আছে। যাই হোক, দরজা খুলে দাও, আমি চলে যাচ্ছি। আর ভুলেও দ্বিতীয়বার আজকের মতো বোকামি করো না, তাহলে আমি বাধ্য হয়ে চাচাকে জানাবো। বুঝতে পারছো? বিরাট রক্ত তোরসা বয়ে যাবে কিন্তু। নাও, এবার দরজাটা খুলে দাও। বিশাল দরজাটা ঘর ঘর শব্দ করে আধ খোলা হতেই তিতির স্বাভাবিক গতিতে বেরিয়ে ডান দিকে ঘুরল। ঘুরেই পাগলের মতো স্পিডে প্যাডেল করতে লাগলো। দর দর করে ঘামছে। দুবার বাঁকে স্কিড করতে করতে সামলে নিল নিজেকে। সে বিশ্বাস করতেই পারছে না কি এক ভয়ঙ্কর বিপদ থেকে সুস্থ দেহে বেঁচে ফিরে এসেছে। জীবনে মিথ্যে কথাও যে কত বড় অস্ত্র আজ সে বুঝেছে। এখন ওরা ভেরিফাই করবে, তুক্কাটা ধরে ফেলবে। পরের অ্যাটাক আরও সাংঘাতিক হবে। লাশ ফেলে দিলেও কিছু করতে পারবে না। বাঁচার পথটা ঠান্ডা মাথায় ভাবতে হবে। মা যেন কিচ্ছু টের না পায়, নয়তো টেনশনে হার্ট ফেল করে মারা যাবে। হঠাৎ মনে হলো, যা, এখন তো আর কোচিং গিয়ে লাভ নেই, অনেক দেরি হয়ে গেছে, আর মাথাটাও কাজ করছে না। নবুদার চায়ের দোকানের বেঞ্চে 2-3 জন বসে আছে। একটা বেঞ্চে রজত বসে, নীলদা আজ নেই। চায়ে চুমুক দিয়ে তিতিরের দিকে চেয়ে দেখল রজত। মেয়েটা এবার একটা বড় কিছু গন্ডগোল পাকাতে চলেছে। নে চিংড়ি, বল, ওরা তোকে কি কি করেছে, কজন ছিল? আরে লজ্জা না করে সব বল। আরে সেই বুঝেই পরবর্তী প্ল্যানটা করব। তিতির বুঝল রজত একটু রসালো বিবরণ চায়, একটু কমার্শিয়াল ফিল্মি ডিটেলস। আনসেন্সার্ড হলে এসব ছেলেরা আরও খুশি হয়। এরাই রেপ নিউজগুলো বেশি করে গিলে খায়, আর প্রকাশ্যে রেপিস্টদের মৃত্যুদণ্ড চায়। এদেরকে হাড়ে হাড়ে চেনে সে। মুখটা নিচু করে কেটে কেটে সে বলল, ওরা 4 জন আমায় তাড়া করে। সে কি? আজ একটা কাঁচা তুক্কা দিয়ে বেঁচে বেরিয়ে এসেছি। নেক্সট টাইম লাশ ফেলে দেবে বলেছে। তুমি কি আমায় একটু হেল্প করবে রজতদা? রজত একটু ভাবল। ডান, তোকে আগে এইসব প্রবলেম থেকে বের করে আনি। আমার কিছু বন্ধুদের সঙ্গেও আলাপ করিয়ে দেব। আমি বললে ওরা তোকে হেল্প করবে। আমরা সবাই সাকসেস পার্টি করব। মজা দিবি, মজা নিবি। মজা দেব মানে ওদের সঙ্গে ফ্র্যাঙ্ক আর ফ্রিলি মিশবি। ভেজ, ননভেজ, শপিং, ট্রিট সব পাবি। আর কমপ্লিট সিকিউরিটি। ওরা সব ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। ওই কুলি বস্তির ফালতু গুন্ডারা তোর টিকিও ছুঁতে পারবে না। আমরা বন্ধুরা তো আছি। আচ্ছা, এখন আমায় বলতো কি কি ঘোট পাকিয়ে ওখান থেকে বেরোলি? দাঁড়াও, তোমার হচ্ছে। নিজে গার্লফ্রেন্ড জোটাতে পারছো না, তাই খুব রস না? চান্স পে ডান্স মারা। বন্ধুদের গ্রুপে আমায় নিয়ে ননভেজ ফুর্তির তাল। ফুর্তি বের করছি তোমার। আগে এই ফালতু ঝামেলা ক্লোজ করি, তারপর তো তোমাকে খুব গুছিয়ে ক্লোজ করবো রজত চাঁদ। কিন্তু এই মুহূর্তে বাঁচতে গেলে রজত অ্যান্ড গ্রুপকে তার দরকার। একটা ছোট ঘটনা থেকে হঠাৎ ওদের টার্গেট হয়েছে। ফ্যাক্টরির গুন্ডাগুলো কারা? ওরা ঠিক কি করে? আর কতটাই বা ক্ষতিকর? এসব না জানলে পরবর্তী অ্যাটাক থেকে বাঁচার বুদ্ধিও খুলবে না। মানে আগুন থেকে বাঁচতে হালকা গরম তেলে বা চোরা বালি থেকে বাঁচতে চোরা পাঁকে পা দিতে চলেছে সে। তিতির প্রচুর টেনশন নিয়েই বাড়ি ফিরল। কোচিংয়ের টাইমেই ফিরে এসেছে, তাও মা কয়েক মুহূর্ত তাকে দেখল। একটা কুকুরকে বাঁচাতে গিয়ে সাইকেল থেকে পড়ে পা মচকে গেছে। এই সাদা মিথ্যেটা বলতেই হলো তাকে। মা বোধহয় কিছু একটা সন্দেহ করেছে, তবে বাবা মারা যাবার পর
মা তার ব্যক্তিগত স্বাধীনতায় খুব একটা হস্তক্ষেপ করে না, শুধু ভরসা করে যে মেয়ে কোনো খারাপ কাজ করবে না। জীবনের লড়াইতে এটাই তিতিরকে মানসিকভাবে আরও স্বাবলম্বী করে, আরও শক্ত করে। মাথাটা বেশ ঘুরে গেছে তার। রজত শুভম বলে এক বন্ধুকেও ডেকেছিল। মাসুদ খান আর তামাংয়ের কথা শুনে তিতিরের উপস্থিত বুদ্ধির খুব তারিফ করল, তবে জানালো এটা আরও কাঁচা কাজ হয়েছে। ওরা বলল মনে হয় গুন্ডাগুলো ড্রাগ বা ট্রাফিক চক্রে যুক্ত। লোকাল থানা কি পলিটিক্যাল কিছু লোককে ওরা নিয়মিত ভেট টেট পাঠায়। ওই কুলি বস্তির ভেতর সব ভুটিয়া, লেপচা, গুর্খা, বাংলাদেশিরা এরা মিলেমিশে থাকে। সম্প্রতি বাংলাদেশ থেকে কিছু জঙ্গি গোষ্ঠী বস্তির ভেতরে আনাগোনা করছে। তাদের কি ধান্দা বা কি প্ল্যান শুভমরা ঠিক জানে না, তবে একবার যখন ছেলেগুলো নজরে পড়েছে আর এরকম মিথ্যে শেয়ানাগিরি করে বেরিয়ে চলে এসেছে, তিতিরকে ওরা ছাড়বে না। বাঁচতে গেলে শুভমদের সাপোর্টের দরকার আছে। লোকাল ছেলের সঙ্গে ওরা হাঙ্গামা করতে চাইবে না। কথাগুলো মাথা ঘুরিয়ে দেওয়ার মতোই। মাথা ঘুরে গেছিল তিতিরের। ড্রাগ পাচার, বাংলাদেশি জঙ্গি। এই মুহূর্তে রজত বা শুভমরাই তাকে কতটা সিকিউরিটি দিতে পারবে বুঝতে পারছে না সে। এরা সবাই তার থেকে অন্তত 4-5 বছরের বড়, তাও বন্ধুত্বের টোপ দিয়ে আনলিমিটেড ফান্ড চায়। কাল এই বাড়িতে ডাকা আর তারপর ক্লাবে নিয়ে যাবার মানে সে বোঝে, কিন্তু ওই জঙ্গি বা মেয়ে শিকারীদের হাতে পড়ে হারিয়ে যাওয়ার চেয়ে এইসব ভদ্র মেয়ে শিকারী ছেলেগুলো কি মন্দের ভালো নয়? এটা কি নোংরামি, নাকি নোংরা সাফাই করতে কাদায় নামা, নাকি একেই বলে চক্রবুহ? বাড়ি ফিরে বেসিনের আয়নায় চোখে মুখে জলের ঝাপটা দিয়ে নিজেকে দেখল। রজত অ্যান্ড গ্যাং ননভেজ কোম্পানি চায়, ওদিকে গুন্ডাগুলো হিসেব মেটাতে চায়। সে নিজেকে বলল, না না, মনটাকে শক্ত কর তিতির। এইসব যৌন আক্রমণ আর হেনস্থা এ তো মেয়েদের লাইফ টাইম জেলে যেতে হয়। আজ ওই গুন্ডারা কি এই রজতরা, কাল বা পরে হয়তো অন্য কেউ। বয়ফ্রেন্ড, স্বামী সবাই আদি যৌনতার বসে ছলে বলে কৌশলে শারীরিক মজা চায়। ট্রামে, বাসে কি অফিস, সর্বত্র বোকার মতো গুটিয়ে থেকে পালিয়ে বা মুখ বুজে সব মেনে নিয়ে এদের হাতের পুতুল হয়ে বেঁচে থাকার চেয়ে এদেরকেই পুতুল নাচ নাচা। শুধু সুতোটা নিজের হাতে বাঁধা থাকলেই আর চিন্তা নেই। তিতির বুঝল তার দুদিকেই বিপদ, তবু সে ঠিক করল কাল স্কুল বাঙ্ক করার কোনো প্রশ্নই ওঠে না। তবে সাবধানে বেরোবে, আর রজতদের অন্যভাবে ম্যানিপুলেট করতে হবে। কোথায় যেন এই শুনেছিল, জীবনে সারভাইভ করতে চাইলে হয় তুমি ম্যানিপুলেটেড হয়ে যাও, নয়তো স্রেফ ম্যানিপুলেট করে যাও। চয়েস তোমার হাতে, কারণ তুমি কি চাও না চাও সেটা তুমিই জানো। জীবনটা কিন্তু নিজের গতিতেই চলে, আর চলবেও। হয় তুমি মার খেয়ে কাঁদো, নয় মেরে কাঁদাও। আজ আকাশটা একটু মেঘলা, বৃষ্টি আসার আগেই স্কুলে ঢুকতে হবে। দূরে সুবোধ বাজারের বাঁকটা ঘুরতেই রুমনিকে দেখল। হলুদ নাইকি ব্যাগ দেখেই চিনেছে। রুমনি বড় লোকের দেমাগি মেয়ে। স্কুল ক্যান্টিনে ওর ঘাড় ভেঙে ছেলেগুলো খুব খায়। মেয়েটা বেশ সুন্দরী, কানে মোবাইল ফোন নিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে চলেছে। তিতিরকে খুব একটা পাত্তা দেয় না, তিতিরও যেচে কথা বলে না। হঠাৎ সাঁ করে একটা মারুতি ভ্যান তিতিরের পাশ দিয়ে বেরিয়ে গিয়ে সামনের মোড়ে ব্রেক কষল। একজন নেমে যেতেই গাড়িটা আবার ফুল পিক আপ তুলে বাঁদিকে ঘুরল। কোথায় যেন একটা খটকা লাগলো তিতিরের। বাঁদিকে রেলের ফাঁকা জমি। মেটিয়া মোড়ের আগে প্রায় 300 মিটার বাইপাস। এখানে গাড়ির এই সার্কাস করার মানে কি? সেই নেমে যাওয়া লোকটাও বাঁয়ে ঘুরে গেছে। বাঁদিকে যদি যাবে তো ব্যাটা আগে নামলো কেন? আর বাঁক ঘুরেই একটা দৃশ্য তিতিরকে একেবারে স্তব্ধ করে দিল। গাড়িটা রুমনিকে ক্রস করে দাঁড়িয়ে পাশ দিয়ে যাবার সময় সেই নেমে যাওয়া লোকটা রুমনিকে পেছন থেকে হঠাৎ ঝাপটে সম্ভবত মুখ চেপে ধরল। গাড়ির স্লাইডিং ডোরটা খুলে গেল। রুমনিকে গাড়িতে তুলেই গাড়ি ফুল পিক আপ নিয়ে বেরিয়ে গেল।
কয়েক মুহূর্ত বোকার মতন সাইকেল নিয়ে দাঁড়িয়ে রইল তিতির। এ তো লাইফ কিডন্যাপ। কি করবে? স্কুলে গিয়ে জানাবে, নাকি থানায়, নাকি? ওড়নাটা খুলে কোমরে বেঁধে নিয়ে ঝড়ের গতিতে সাইকেল প্যাডেল করতে লাগলো তিতির। নীল রঙের ভ্যান, ফাঁকা রাস্তা, চোখে পড়বেই। ওরা রুমনিকে কোথায় নিয়ে যায় সেটা জানার দরকার। তাহলে কলেজ, পুলিশ সবাইকে নিয়ে যাওয়া যাবে। তাকে যখন দেখেও অ্যাটাক করেনি, তাহলে এরা ফ্যাক্টরির সেই ছেলেগুলো নয়, সম্ভবত অন্য কোনো গ্যাং। ইস, এই মুহূর্তে তিতিরের কাছে যদি একটা মোবাইল ফোন থাকতো। মিনিট দুয়েক পরে ভ্যানটা দেখতে পেল তিতির। এই স্পিডে নিউ বাইপাস ধরে নিলে আর সে ধরতে পারবে না। ততক্ষণে ডান পায়ে টান শুরু হয়েছে, কিন্তু ওরা রুমনিকে কোথায় নিয়ে যাচ্ছে? ভ্যানটা হুশ করে ডান দিকে টার্ন নিয়ে ঢুকে গেল। তিতিরের মনে হলো ওরা ধূপগুড়ির দিকে জঙ্গলের শর্টকাটটা ধরল। যাক, এরিয়ার মধ্যেই কোথাও নিয়ে যাচ্ছে। পায়ের ব্যথাটা ভুলে স্পিড তুলে মিনিট দুয়েক এগোতেই ডান দিকে ঢালু পথটা দেখতে পেল। হালকা বৃষ্টি শুরু হয়েছে, স্কিড করার চান্স প্রচুর। দু হাতে হালকা হালকা ব্রেক চেপে চেপে ডান দিকে জঙ্গলের ঢালু রাস্তাটা ধরল তিতির। মাটিতে গাড়ির চাকা, গাছের পাতা আর ঘাস মারিয়ে ঢুকেছে। গাছপালার আড়ালে ঢাকা কয়েকটা বিশাল বিশাল লোহার ঘর। না, ঠিক ঘর নয়, ওয়াগন ভ্যান। যেরকম বড় ট্রাক হাইরোডে ছোট ছোট গাড়ি নিয়ে যায়, প্রায় গোটা চারেক। দূর থেকে ঝোপের আড়ালে দাঁড়িয়ে মনে হলো নীল ভ্যানটাও দাঁড়িয়ে। বোকার মতো সাইকেল নিয়ে এভাবে যাওয়াটা অনেকটা রিস্কি। সাইকেলটা জঙ্গলের আড়ালে গাছের সঙ্গে লক করে একটা লম্বা শ্বাস নিল তিতির। ব্যাপারটা খুব ভালো হচ্ছে না জানে, তবে লুকিয়ে ডেরাটা দেখে আসবে। যতই হোক, রুমনি তো তার স্কুলমেট। এভাবে তাকে চোখের সামনে থেকে তুলে নিয়ে যাবে। অন্তত কোথায় আটকে রেখেছে সেটা তো জানার দরকার। ওড়নাটা কোমর থেকে খুলে একটু ভাবল তিতির। ফ্যাক্টরির কাণ্ডের মতো আর মিথ্যে বলা যাবে না। মিথ্যে ধরা পড়লে যে এরা জ্যান্ত ছাল ছাড়িয়ে নেবে। কিন্তু একটা আত্মরক্ষার অস্ত্র তো চাই। এসব গাছের ডালে কোনো জোর নেই। মাটিতে প্রচুর পাথরের টুকরো পড়ে থাকতে দেখল তিতির। চটপট ওড়নার একদিকে কয়েকটা পাথর পুড়ে একটা কুণ্ডলি করে নিল। ওড়নার অন্যদিকে ডান হাতের রিস্টে শক্ত করে পাকিয়ে নিল। আন্তাবড়ি চালালেও অন্তত কয়েকজনকে ঘায়েল করে পালানো তো যাবে। ব্যাগটা পিঠে নিয়ে গুঁড়ি মেরে এগোতে লাগলো সে। স্কুলে সে ল্যাপটপ আনে না, তার ব্যাগে শুধু বই খাতা। আর একটু এগোতে একটু ভয় ভয় করতে লাগলো। মনে মনে আলিপুরদুয়ারের অর্জুনকে স্মরণ করে নিল। মোটামুটি তিতিরের বয়স থেকেই সে দারুণ সাহসী। কত গুন্ডা চক্রকে ধরিয়ে দিয়েছে। সেই কাহিনীগুলো মনে পড়লেই সাহস জাগে। অর্জুন এখনো লড়াই চালিয়ে যাচ্ছে, তাহলে তিতির কেন পারবে না? বাঁদিকে কিছুটা গিয়ে তিতির একটু নিশ্চিন্ত হল। যাক, সেই নীল রঙের ভ্যানটা এখানে। তার মানে রুমনিকে এখানেই কোথাও আটকে রেখেছে, ওই বিশাল ওয়াগনগুলোর মধ্যে। কিন্তু কেন? মোটা মুক্তিপণ না পাচার করার ধান্দা? একটা ফস করে শব্দ হতে গুঁড়ি মেরে বসে পড়ল তিতির। সামনের ওয়াগনটার পাশে কেউ দেশলাই ধরালো। হালকা একটা ধোঁয়া দেখতে পেল সে। স্কুল ইউনিফর্ম নষ্ট হবে তা হোক। পাথর বাঁধা ওড়নাটা পাকিয়ে ধরে বুকে ঘষে ঘষে এগিয়ে গিয়ে প্রথমে ওয়াগনের তলায় ঢুকে ওপাশে দুজোড়া পা দেখল সে। নিচু স্বরে কিছু কথা বলছে কার সঙ্গে। আর কোনো পা নেই। তিতির কি করবে প্রথমে ভেবে পেল না। রুমনিকে এরা কোথায় আটকে রেখেছে? ওয়াগনের নিচে ঢুকে কিছুটা ঘষ্টে ডান দিকে এগিয়ে দেখল এদিকে একটা শুকনো নালা, ওপাশে একটা পাকা একচালা ঘর।
রুমনিকে কি ওখানেই একটা ছোট জানালা আছে, উঁকি মেরে দেখে লোকজনকে আনা যাবে। আর তখনই একটা গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ হলো। ঘাস পাতা ওয়াগনগুলোর ফাঁক দিয়ে নীল ভ্যানটাকে চলে যেতে দেখল তিতির। ওরা কি রুমনিকে কোথাও নিয়ে গেল নাকি? তারপরেই পেছনে একটা সূক্ষ্ম ভিজে ঘাস পাতা মারানোর শব্দ পেল সে। টুক করে গড়িয়ে আবার সে ঢুকে গেল ওয়াগনটার তলায়। শুধু একজোড়া পাই দেখতে পেল এবার। কেউ হেঁটে হেঁটে একা একাই কথা বলছে, সম্ভবত মোবাইল ফোনে। হ্যালো, আচ্ছা পার্সেল মিল গয়া, 5টা নাগাদ গুদামে পৌঁছে যাবে। আরে না না, कोई गड़बड़ नहीं होगा। हाँ साहब, हाँ साहब, जरूर साहब, जरूर। हाँ साहब। তিতির বুঝল রুমনি হয়তো এখনো এখানেই আটক আছে। এক পার্সেল মানে কি আরো মেয়ে কিডন্যাপ হবে? এ তো ভয়ঙ্কর ব্যাপার। এরা কি মেয়ে পাচারকারী নাকি? তিতির দেখল লোকটা পেছন করে দাঁড়িয়ে। সরল ফিজিক্সের সূত্র মতো কোনো ভারযুক্ত পদার্থ সুতো বা দড়িতে বেঁধে রেখে অন্যদিক দূরে ছুঁড়লে সেটা ছিটকে বেরোতে না পেরে মাধ্যাকর্ষণ আর গতিশক্তির কারণে একটা প্যারাবোলিক অরবিট নিয়ে ঘুরতে থাকে। সম্ভবত ক্লাস 8 কি 9-এ পড়া। তিতির দম নিয়ে ওড়নাটা শক্ত করে পেঁচিয়ে ধরে পাথর বাঁধা দিকটা লোকটার পা দুটো লক্ষ্য করে ঝাঁট দেওয়ার মতন ঘুরিয়ে চালালো। মুহূর্তের মধ্যে সেটা লোকটার দুটো পায়ে ধাক্কা খেয়ে সাঁই সাঁই শব্দ করে একা একাই পেঁচিয়ে গেল। আর জোড়া পা আটকে যেতেই একটা হ্যাঁচকা টান। লোকটা দড়াম করে মুখ থুবড়ে মাটিতে পড়ল। আর এক মুহূর্ত দেরি করল না তিতির। হাতে পেঁচানো ওড়নাটা ছাড়িয়ে এক লাফে লোকটার ঘাড়ে উঠে পড়ে থাকা এক টুকরো পাথর কুড়িয়ে দুমদাম করে ঘাড়ে মাথায় মারতেই লাগলো। তারপর এক সময় সে থামল। প্রচণ্ড হাঁপাতে হাঁপাতে দেখল লোকটা নড়ছে না। সর্বনাশ, মরে গেল নাকি? নাকের কাছে হাত রেখে দেখল না, নিঃশ্বাস পড়ছে। পাথর বাঁধা ওড়নাটা পা থেকে খুলে তিতির সর্বশক্তি দিয়ে ঠেলে গড়িয়ে লোকটাকে শুকনো নালাটার ধারে আনতে খচমচ করে গড়িয়ে ভেতরে পড়ে গেল সে। থাক পড়ে, অন্য কেউ এসে পড়লে চট করে চোখে পড়বে না। লোকটার মোবাইল ফোনটা ছিটকে দূরে পড়েছে। ছুটে গিয়ে সেটা তুলে নিয়ে তিতির অনেক দূরে ছুঁড়ে মারল। ব্যাটারা খুঁজে মরুক গিয়ে। এখন রুমনি ওই ঘরের মধ্যে আছে কি না সেটা দেখা খুব দরকার। ঘরের কাছে পৌঁছে কড়া তামাকের গন্ধ পেল সে। মানে ভেতরে কি অন্য কেউ পাহারায় আছে? জানালাটা একটু উঁচু, দুহাত দিয়ে ধরে প্রায় ঝুলে উঁকি মারল। আর সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে বসে থাকা 3 জনকে দেখল সে। একজন একদম সোজাসুজি দেখল তিতিরকে। ঘরে রুমনি নেই, শুধু ওই 3 জন। ওরা তাকে দেখে ফেলেছে। জানালার নিচটা ভয়ে ছেড়ে দিতেই দড়াম করে মাটিতে পড়ল তিতির। স্ট্র্যাপটা ছিঁড়ে ব্যাগটা গিয়ে সোজা সেই শুকনো নালাটার ভেতর গড়িয়ে পড়ল। বিদ্যুৎ গতিতে উঠে দেখল সামনে 2 জন বুনো শয়তান। বাঁদিকে ওয়াগন, ডান দিকে নালাটা। ওদিকে ঝাঁপ দেওয়া ছাড়া আর তো কোনো পথ। ঝাঁপ দেওয়ার আগেই পেছন থেকে 3য় জন এসে জাপটে ধরল তাকে। তিতির বুঝতে পারল শুধু নিজের ভুলেই এদের হাতে কিডন্যাপ হলো সে। সামনের লোক দুটোর দৃষ্টি বলে দিচ্ছে এরা তাকে ছিঁড়ে খাবে। পেছনে ধরা লোকটা তিতিরের থুতনিটাকে ঘুরিয়ে দেখল। চমকে আঁতকে উঠল তিতির। এই লোকটা তো সেই ট্যান কারখানায়। রঘু বলে উঠল, আরে সালা, এ তো সেই মাসুদ খানের চিনকু ভাতিজিটা রে, এখানেও এসে গেছে। আজ এর পেড়ে মাসুদ খান ঢোকাবো আর মুখ দিয়ে তামাং বার করবো সালা। রঘু কাঁপতে থাকা তিতিরকে প্রচণ্ড জোর একটা থাপ্পড় মারল। মাটিতে ছিটকে পড়ে গেল তিতির। ঠোঁটে একটা নোনতা স্বাদ, রক্ত। রঘু মাটিতে পড়ে থাকা পাথর বাঁধা সেই ওড়নাটা তুলে দেখল। দেখে চোয়াল শক্ত হয়ে গেল তার। মেয়েটা তো হেব্বি শয়তান। তারপর সামনের 2 জনকে বলল,
একে নিয়ে যা, আগে ছবি তোল। যদিও বিক্রি করার মতন মাল নয়, তবুও গুরুংকে দেখাবো। আটকে রাখ, পার্সেলটা দিয়ে এসেই এটার আখের রস বার করব। আর ওই ভাইটা এদিকে এসেছিল, সারা নিশ্চয়ই আবার মাল খেয়ে কোথায় পড়ে আছে, খুঁজে দেখ। ভয়ে আতঙ্কে তিতির বুঝল বিশাল বড় বিপদে পড়েছে সে। ঘাড় নেড়ে কিছু বলতে চেষ্টা করল, কিন্তু গলা থেকে হাঁপানির শব্দ ছাড়া আর কিচ্ছু বেরোলো না। দুজন তিতিরকে টেনে হিঁচড়ে 3 নম্বর ওয়াগনটার পেছনে নিয়ে এসে দাঁড় করালো। তারপর মোবাইলে পটপট করে তার কয়েকটা ছবি তুলে নিল। ওয়াগনের পেছনের লোহার দরজার হাঁসকল লকটা খুলে ঘর ঘর করে একটা পাল্লা খুলল। তিতিরকে প্রায় 5 কোলা করে তুলে ভেতরে ছুঁড়ে ফেলল। তারপর দরজাটা সশব্দে বন্ধ করে হাঁসকল বাইরে থেকে লক করে দিল। প্রথমে কিছুই দেখতে পেল না তিতির। ওয়াগনের উঁচু ছাদ ঘেঁষে দুপাশে সারি সারি আয়তকার স্কটলাইটের মতো অনেকগুলো সরু ফাঁক। সেই ঝাপসা আলোয় দেখল এটা একটা বড় হল ঘরের মতো। কোণে কয়েকটা বিয়ারের খালি বোতল, গুটখা আর সিগারেটের খালি প্যাকেট ছাড়া আরও একটা চাটায়ের মতন কি যেন পাতা। তার মানে এটা ওদের ঠেক ঘর। ওরা রুমনিকে কোথাও পাচার করবে, আর তারপর ফিরে তার উপর ভয়ঙ্কর অত্যাচার করবে। তারপর তার লাশ ফেলে দিলেও কেউ খুঁজে পাবে না। গলাটা ভীষণ শুকিয়ে গেছে, তেষ্টা পাচ্ছে তিতিরের। ব্যাগে জল ছিল, দৌড়ে দরজার কাছে গিয়ে দেখল সেটা বাইরে থেকে লক করা। পাল্লার সরু ফাঁকে চোখ লাগিয়ে আধা জঙ্গল ছাড়া আর কিছুই দেখতে পেল না সে। তিতির কিভাবে পালাবে? সে পাগলের মতো হাঁপাতে হাঁপাতে ওয়াগনের ভেতরে লোহার দেওয়ালগুলো হাতড়ে ধাক্কা দিতে লাগলো। রুমনিকে ওরা কোথাও পাচার করে দিচ্ছে, তারপরে এসে তাকে গ্যাং রেপ করবে। চেঁচিয়ে লাভ নেই, এই জঙ্গলে কেউ রেস্কিউ করতে আসবে না। কেউ তো জানেই না যে সে এখানে। ভয়ে আতঙ্কে কান্না পেয়ে গেল তার। একসময় কেঁদেই ফেলল তিতির। আজশালা রুমনিটাও এলো না। একটু বাড়ে ওঠালেই ওর ঘাড় ভেঙে খাওয়া যায়। কি গুরু? আরে সে তো ঠিক আছে, আমি খাওয়াতাম। সকাল সকাল 50 টাকার হিসেব পাচ্ছি না। 50? শালা কোন পকেটে ছিল? আরে বলিস না, কাল পরাগ এসে বলল ভীষণ দরকার, প্লিজ 100টা টাকা ধার দে। পকেটে 70 ছিল, বললো আচ্ছা এখন 50ই দে, আর বাকি 50 পরে দিস। আর আজ এসে সেই বাকি 50 চাইলো। দিতে গিয়ে বলল, ওহো আমি তো কাল 50 পেতাম, কাটাকাটি হয়ে গেল, শোধবোধ। ঠিক কি হলো বলতো ব্যাপারটা? আমি মানে ঠিকই তো আছে, তুই কর করে 50 ফেরত পেয়েছিস। নে এইবার পার্টি দে। তাই তো রে শালা, 50 পেয়েছি, 5000 নয়, পার্টি। ও হ্যাঁ হ্যাঁ, তাহলে চা পার্টি, চা আর সিঙ্গারা বল। সবার জন্য। আরে তাহলে আমার নিজের 50টা কোথায় গেল? পাশ থেকে রঞ্জিতা বলল, আরে ওটাই তো কাল তুই পরাগকে দিয়েছিলি, আর আজ ফেরত এলো। এটাই তোর সেই 50। এবার শান্তি? নে জলদি চা সিঙ্গারা। এই তিতির কোথায় রে? দেখিনি, আজ ডুব মেরেছে। ডুব? সালা আজ 4টে ম্যাথের স্পেশাল ক্লাস আছে, ও তো এভাবে। ওপাশের টেবিল থেকে পরাগ এগিয়ে এলো। পাগলিটাকে আজ সকালে দেখেছি, সুবোধ বাজার ক্রস করে বাইপাসের দিকে বেরিয়ে গেল। যা সালা, ওদিকে কি করছে? পাগলি কি না করে, ছাগলি কি না খায়। কিন্তু তিতির, রুমনি দুজনেই আজ স্পেশাল ক্লাসের দিন ডুব মারলো। কাল এলেই জানতে পারবি। তাছাড়া পরাগের কথা শেষ হবার আগেই সবাই রাজেশকে উদ্ভ্রান্তের মতো ক্যান্টিনে ঢুকতে দেখল। রাজেশকে ওরা চেনে, রুমনির লেটেস্ট বয়ফ্রেন্ড। ধূপগুড়ি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে। ওদের দেখা মাত্রই প্রায় ছুটে এলো রাজেশ। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, তোমরা রুমনিকে, ও স্কুলে এসছে? না আসেনি, কি হয়েছে? জানি না, সকালে ফোনে কথা হচ্ছিল, মনে হয় কেউ ওকে কিডন্যাপ করেছে। কথাটা শুনে সবাই প্রায় টেবিল থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো।
রাজেশ আবার বলল, আরে ফোনটা হঠাৎ লাইন কাটেনি, মানে আমি পরিষ্কার শুনলাম রুমনি আটকে উঠলো, কেউ বললো তোল গাড়িতে, তারপর একটা গাড়ি স্টার্ট আর সব চুপচাপ। আমি সকাল থেকে পাগলের মতো কল করছি, ফোন বেজেই যাচ্ছে। ওর বন্ধুদের বাড়িতেও যায়নি, স্কুলে আসার পথে খোঁজার সময় বাইপাসের ধারে রুমনির ফোনটা পড়েছিল। ওর বাড়িতে জানানোর সাহস নেই, আনাই গেলে ওর ফ্যামিলি আমার ফ্যামিলি সব। সবাই ভীষণ উত্তেজিত। রুমনি আর পাগলি তিতিরটাকেও কি কেউ? উষ্ণি পরাগের থেকে মোবাইলটা নিয়ে একটা নাম্বারে কল করলো। হ্যালো দাদা, তুই কোথায়? ঘটাং করে দরজার লক খোলার শব্দ শুনে আঁতকে উঠল তিতির। ওরা ফিরে এসেছে, এবার সে ভয়ঙ্করভাবে শিকার হবে। দূরের কোণে বিয়ারের বোতলগুলো ছাড়া আর কোনো অস্ত্র নেই, কিন্তু বোতল দিয়ে একা কতজনকে মারবে সে? শেষবারের মতো দম নিল তিতির। এতগুলো শয়তানের সঙ্গে সে একা লড়বে কিভাবে? এটা কি সিনেমা? দরজার পাল্লা খুলতেই দেওয়ালে কুঁকড়ে বসল তিতির। না, ৩-৪ জন নয়, শুধু একটাই লোক লাফিয়ে উঠল ভেতরে। হাতে একটা বোতল, সামান্য টলছে। লোকটাকে আধো অন্ধকারেও চিনতে পারল তিতির। একেই মেরে নালায় ফেলে দিয়েছিল সে। তার গলায় তিতিরের ওড়নাটা ঝুলছে। তাহলে এরই নাম ভাইয়া? ভাইয়া বোতল থেকে ঢকঢক করে কিছুটা মদ গিলে বাঁ হাতে উল্টো চেটোয় মুখ মুছল। তারপর টলতে টলতে এগিয়ে এলো কুঁকড়ে থাকা তিতিরের দিকে। সামান্য ঝুঁকে গালে মাথায় হাত বুলিয়ে চুলের মুঠি ধরে মুখটা উঁচু করে তুলে ধরল। তারপর খ্যাসখ্যাসে গলায় বলল, সালে বিচ্ছু, আমায় খুব মেরেছিস না? রঘু বারণ না করলে এখনই তোর হাত পা ঘাড় ভেঙে দিতাম। ওরা নতুন মেয়েটাকে নিয়ে গেছে, ততক্ষণ সালি তুই আমায় খুশি করবি। চল সালি। বিশ্রী মদের দুর্গন্ধে বমি উঠে এলো তিতিরের। ভাইয়া জোর একটা থাপ্পড় মারল। চাঁটাইয়ের ওপর মুখ থুবড়ে পড়ল তিতির। একটা থাপ্পড়েই মাথা ঘুরে গেছে। তাকিয়ে দেখল ভাইয়া বোতলটা শেষ করে দূরে ছুঁড়ে ফেলল। ঝনঝনাত করে বোতল ভাঙার শব্দে তিতিরের হৃৎস্পন্দন বেড়ে গেল। বিভৎস চেহারার ভাইয়া টলতে টলতে এগিয়ে এলো তিতিরের দিকে। ভয়ে আতঙ্কে ঢোক গিলল তিতির। ভাইয়া চাটাইয়ের ওপর দুপা রাখতেই চাটাইয়ের অন্য দিকটা সর্বশক্তি দিয়ে টানল মরিয়া তিতির। ভাইয়া দুহাত ছাড়িয়ে 2 সেকেন্ড মতো টোলে আগু পিছু হয়ে স্লিপ খেল। তারপর বিকট ধরাম আওয়াজ করে চিত হয়ে পড়ে গেল। কেঁপে উঠল ওয়াগনটা। তিতির এক লাফে ভাইয়ার পাশ দিয়ে ভেজানো দরজাটার দিকে ছুটে যেতেই তার ডান পাটা খপ করে ধরে নিল ভাইয়া। দিকবিদিক জ্ঞানশূন্য তিতির দুটো হাত হাতড়াতে হাতড়াতে হঠাৎ একটা বিয়ারের বোতল পেয়ে গেল। তারপর বিদ্যুৎ গতিতে সেটাই ঘুরিয়ে ঝনাত করে মারল ভাইয়ার মাথায়। মরিয়া হয়ে পরপর লাথিও চালাতে লাগল। রাশ হালকা হতেই হামাগুড়ি দিয়ে দরজার দিকে গিয়ে পাল্লায় ধাক্কা দিয়ে গড়িয়েই পাথুরে মাটিতে ছিটকে পড়ল। বিদ্যুৎ বেগে উঠে ওয়াগনটার দরজাটা বাইরে থেকে বন্ধ করে লকটা আটকে দিল। পিছিয়ে এসে ভয়ে আর উত্তেজনায় ঝুঁকে দাঁড়িয়ে ঠিক হাঁপড়ের মতন করে হাঁপাতে লাগল। ভাইয়া অকথ্য গালাগাল দিতে দিতে দরজায় ধাক্কা দিচ্ছে। ওড়নাটা ওর কাছে, এক পায়ের জুতো থাকুক। ব্যাগটা ডান দিকের নালায় পড়ে আছে। অন্য জুতোটা খুলে হাতে নিয়ে খালি পায়ে দৌড়ে গেল ডান দিকে। তারপর ব্যাগ কুড়িয়ে পায়ের ব্যথা ভুলে প্রায় উন্মাদের মতন জঙ্গলের মধ্যে দৌড় দিল তিতির। বাকি লোকগুলো ফিরে আসার আগেই তাকে এখান থেকে বেরোতে হবে। সাইকেলটা কি ওরা? না, সাইকেল এখনো সেই গাছেই বাঁধা আছে। ওরা মেঠো রাস্তা দিয়েই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। রুমনিকে ঠিক কোথায় নিয়ে গেল সেটা জানার আর কোনো উপায় নেই। কোনো মতে এবড়ো খেবড়ো পথে সাইকেল চালিয়ে বড় রাস্তায় বেরিয়ে বাঁদিকে ঘুরতেই
দূরে বেশ কয়েকটা বাইক এগিয়ে আসতে দেখল সে। ওরা কি বাইকে আসছে? সর্বনাশ! কিন্তু একটু দেখতেই খুশিতে ঝলমল করে উঠল তার মুখ, কারণ নীলদা, পরাগ, মনোজ আর তার বাকি কয়েকজন বন্ধু আসছে। এটা তো ম্যাজিক। তাহলে তাহলে ওয়াগনে আটকে থাকা ভাইয়াটাকে গিয়ে আচ্ছা করে পেটালেই রুমনির খবর পাওয়া যাবে। ওয়াও! তিতির বিধ্বস্ত অবস্থায় সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরল। মায়ের কঠিন মুখের সামনে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে আর মিথ্যে বলতে পারল না। রুমনিকে ওরা ধরে নিয়ে গেছে। বলেই মাকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। তারপর কাঁদতে কাঁদতেই জানালো ঠিক তার চোখের সামনে থেকে রুমনিকে তুলে নিয়ে গেল গাড়িতে। সব বন্ধুরা মিলে জায়গাটা দূর থেকে দেখে এসেছে। জঙ্গলের কাঁটা ঝোপে আর মাটিতে বুক ঘষটে হাঁটার কারণেই পোশাকের এই অবস্থা। তার ধরা পড়া, পালানো আর কালকে ওদের কি প্ল্যান সেসব চেপে গেল সে। মা শুধু জানে কাল সকালে স্কুলের সব বন্ধুরা মিলে থানায় যাবে আর স্কুল থেকেও স্টেপ নেওয়া হবে। আর যেহেতু তিতিরই প্রত্যক্ষ সাক্ষী, তাই পুলিশের কাছে তার স্টেটমেন্টটা জরুরি। খুব সামান্য বকা খেল আর কাল সাবধানে থানা থেকে স্কুল করে সোজা বাড়ি চলে আসার প্রমিস দিয়ে অনুমতি পেল। নিজের ঘরে এসে উত্তেজনায় ভীষণ কাঁপতে থাকল তিতির। নীলদার চাপেই ক্লাবের ছেলেরা আর রাজ রাতেই ধুলাংবাড়ি রওনা হয়ে যাবে। তিতিররা কাল ভোরেই বেরোবে। ওরা নাকি কাল সন্ধেবেলায় রুমনি আর অন্য একটি মেয়েকে গুরুং নামের কারুর কাছে বেচবে। তারপর রুমনি কোথায় যাবে ভাইয়া জানে না। রুমনি এই এতক্ষণ ওদের জিম্মায়। ওরা ওর সঙ্গে কি করবে ভেবেই শিউরে উঠছে তিতির। ওই ভাইয়াটা যেভাবে অ্যাটাক করেছিল, লোকটা অত নেশা না করে এলে তিতির পালাতেই পারত না। ওই ভাইয়া অবশ্য এখন নীলদা আর রজতদাদের ক্লাবে জামাই আদর খাচ্ছে। তিতিরও ভিড়ের মধ্যে ঘা কতক লাগিয়েছে। বাকি লোকেরা ফিরে ভাইয়া আর তিতিরকে না দেখতে পেয়ে কি ভূতের নৃত্য করবে কে জানে। কাল সকাল সকাল মেটিয়া বাজারের মোড়ে সবার মিট করার কথা। ওখান থেকে তিতির, পরাগ, মনোজ, রঞ্জু আর রজত দুটো গাড়িতে যাবে, বাকি সবাই বাইকে। তিতিরের ধুলাংবাড়ি যাওয়াটা রিস্কি, কারণ আজকের পর তিতির ওদের প্রত্যক্ষ টার্গেট। কিন্তু সেটাকেই টোপ হিসেবে কাজে লাগাতে চায় তিতির। সবাইকে বুঝিয়েছে ওরা তাকে চেনে, দুবার ওদের চকমা দিয়ে পালিয়েছে। ধুলাংবাড়ি এরিয়ায় ওদের এক্স্যাক্ট লোকেশন এই ভাইয়া জানে না, কিন্তু ওখানে ঘুরলে কেউ না কেউ হয়তো তিতিরকে চিনবেই। ওরা ওর ছবিও তুলে রেখেছে, হয় কেউ ফলো করবে নয়তো অ্যাটাক। আর বন্ধুরা পেছনেই থাকবে। কেউ না কেউ ধরা পড়লে রুমনিকে কোথায় আটকে রেখেছে বা কোথায় ট্রাফিক ডিল করবে তা জানা যাবে। লোকাল পুলিশের ওপর ভরসা নেই, তাই নীলদা শিলিগুড়ি পুলিশ কোয়ার্টার্সে যোগাযোগ করেছে। রুমনিকে আগে বাঁচানোর দরকার, সেটাই সবাই চায়। আর তিতির চায় ওদের চক্রটাও যাতে ভেঙে যায়, না হলে কিছুদিন পর আবার তার আর রুমনি বা অন্য কারুর ওপর অ্যাটাক হবে, পাচার হবে, অত্যাচারও হবে, কিংবা লাশও পড়তে পারে। এটা চেন ক্রাইম। রাতে ঘুমের মধ্যেও বারবার ছটফট করে উঠল তিতির। মনে হচ্ছে সেই অন্ধকার ওয়াগনের মধ্যে কুঁকড়ে শুয়ে আছে সে, সম্পূর্ণ নগ্ন। সামনে ঝুঁকে আসা ভাইয়া আর আরো কয়েকজন, তারা বিশ্রীভাবে হাসছে। সব ছায়া মানুষের মধ্যে কেউ এগিয়ে এলো। রজত, আমার কাছে আয়, আমি তোকে বাঁচাবো, আয় বলছি, হাই। তিতির দেখল রজত আর তার বন্ধুরা। এপাশ ওপাশ করতে করতেই একসময় চমকে উঠে চোখ খুলল তিতির। তারপর বিছানায় উঠে বসল। বড় বড় শ্বাস নিচ্ছে সে, বেশ ঘামছে, গলা একেবারে শুকিয়ে গেছে। রুমনির আশঙ্কা
আর তার নিজের সব ট্রমা মিলেমিশে গেঁথে গেছে। তাকে সব ঝেড়ে ফেলতেই হবে। জানালা দিয়ে স্ট্রিট লাইটের আলোর আভা এসে পড়েছে। তার চেনা ঘরটাই এখন অন্যরকম মায়াবী দেখাচ্ছে। বিছানা থেকে নেমে রিডিং টেবিলে রাখা বোতল থেকে ঢক ঢক করে অনেকটা জল খেলো তিতির। তারপর চোখ বুজে কিছুক্ষণ শ্বাস নিল। ডান হাতের চেটোয় চোখ মুখ গলা ভালো করে মুছে তারপর জানালার কাছে গিয়ে দাঁড়ালো। রাতের ঘুমের শহর, বিশাল আকাশ, দিশাহীন ব্রহ্মাণ্ড। নিজেকে খুব সাধারণ, খুব ক্ষুদ্র একটা কীট মনে হলো তার। এই অন্ধকারের চেয়েও অন্ধকার জগৎ নারী পাচার চক্র। সে এদের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াবে, কি করবে, কিভাবে ভাঙবে সে এই চক্র? রুমনিকে উদ্ধার করলে কি এরা তাকে সম্পূর্ণ মাফ করে দেবে, ছেড়ে দেবে? তাকে তো রাস্তাঘাটে বেরোতে হবে, স্কুলও যেতে হবে, স্বাভাবিক জীবন কাটাতে হবে। আর রিস্কটা তো থেকেই যাচ্ছে। শুধু ইচ্ছে আর সাহস দিয়ে বারবার আত্মরক্ষা হয় না, এইসব চক্র ভাঙা যায় না। আর এই রজত অ্যান্ড টিম, তারাও তো তাকেই প্লে গার্ল বানাতে চাইছে। কতজনের সঙ্গে লড়বে আর কতদিন লড়ে বাঁচবে? জেদ আর রাগ ছাড়া তো অন্য কোনো অস্ত্র নেই তার। তখনই মনে হলো ঘরে কেউ আছে। বিদ্যুৎ বেগে ঘুরেও কাউকে দেখতে পেল না তিতির। বিছানার ওপাশে খোলা জানালার পর্দাটা হালকা উড়ছে। সেই জানালা দিয়েই বিছানায় উড়ে এসে পড়ল কিছু। তিতির ধীর পায়ে হেঁটে গেল। বিছানার উপর তীর তীর করে নড়ছে এক টুকরো রাংতা। তিতির হামাগুড়ি দিয়ে জানালার কাছে এগিয়ে গেল। কেউ নেই, কিচ্ছু নেই। আর ঘণ্টাখানেকের মধ্যেই তাদের গাড়ি ধুলাংবাড়ি চেকপোস্ট পৌঁছবে। পরাগ তখনও আসেনি। দেরি না করে রজতদের গাড়িতেই উঠেছে তিতির। সামনে শুভম, ড্রাইভ করছে বাবাই বলে একজন। ছেলেগুলোকে খুব একটা বিপজ্জনক বলে মনে হলো না তার। গাড়ি ছাড়ার আগেই নীলদাকে কল করেছিল রজত। বিকেলের মধ্যেই শিলিগুড়ি থেকে একটা ছোট পুলিশ টিম ধুলাংবাড়ি পৌঁছে যাবে। কিন্তু অতক্ষণ অপেক্ষা করা যাবে না, তার আগেই রুমনিকে খুঁজে বের করতে হবে। গভীর চিন্তায় ডুবে গেল তিতির। কোনো একটা ব্যাপারে মনটা খচখচ করছে, তবে সেটা ঠিক কি আর কেন বুঝতে পারছে না সে। বসন্ত বাজার ক্রস করেই বমি পেল তিতিরের। মাথাটাও ঘুরছে। এরকম তো হবার কথা নয়। এটা কি অত্যধিক টেনশনের কারণে, কাল রাতে ঘুমোয়নি বলে, নাকি গাড়িতে উঠে শুভমদের দেওয়া সেই চকলেট টফিটার জন্য? সেটা কোনোভাবে অ্যাসিড হয়ে গেছে কি? গাড়িটা থামাতে বলল তিতির। নেমে পাশের ঝোপগুলোর দিকে একটা জলের বোতল নিয়ে ছুট দিল। শুভম, রজত আর বাবাই চোখাচোখি করল। চকলেট এফেক্ট হওয়াটাই স্বাভাবিক, তবে একটু দেরি করে হলো। এবার ধুলাংবাড়ি পৌঁছনোর আগে একটু ফান, একটু ক্লোজ, আপাতত এইটুকুই হোক। রজত বলেছিল এই মেয়েটা রেকলেস আর ওয়াইল্ড, ঘোরের মধ্যে থাকলে রিয়াক্টও কম করবে। আর এই চকলেটে সামান্য জুডান মিক্স করা থাকে। রজত আর বাবাই এ ব্যাপারে একটু কনফিউজ ছিল। শুভম সম্পূর্ণ গ্যারান্টি দিয়েছে ঘোর মোটামুটি ঘণ্টাখানেক থাকে, আর ঘোর কাটলে মেয়েটার কিছু মনেও থাকবে না। ফিল ইট, শট ইট অ্যান্ড ফরগেট ইট, ইটস আ সেফ গেম। মিনিট পাঁচেক পরেও তিতিরের ফিরে আসতে দেরি দেখে বুঝল মেয়েটার নিশ্চয়ই একা উঠে হেঁটে আসার শক্তি নেই, ঘোরে এসে গেছে। শুভম ইশারা করতেই রজত এগিয়ে গেল ঝোপগুলোর দিকে। শুভম কি একটু বেশি বাড়াবাড়ি করছে না? যদি ঘুণাক্ষরে তিতির কিছুটা বুঝতে পারে তাহলে যে কেলেঙ্কারি হয়ে যাবে।
এ মেয়ে গুটিয়ে থাকা নয়। আফটার রিয়াকশন থানা পুলিশ অবধিও চলে যেতে পারে। আর নীল কি মিনি কেউ জানতে পারলে তো। 10 মিনিট ধরে ঝোপগুলোর মধ্যে গরু খুঁজেও তিতিরকে পেল না রজত। যা সালা, পাগলিটা গেল কোথায়? দূরের ঝোপগুলোর পেছন দিকে গুড়ি মেরে বসে তিতির দেখল তিনজনই ছড়িয়ে ছিটিয়ে খুঁজছে তাকে। ওদের হালকা কিছু কথাও কানে এলো। দূর, এ মেয়ে হারিয়ে যাবার নয়, ঠিক বেরিয়ে আসবে। আর শুভম, তোর এই দুষ্টুমিগুলো ক্লাবে নিয়ে গিয়ে করতে পারিস তো। সালা যদি কিছু বুঝে থাকে। তিতির হাসল। ও, এই ব্যাপার। অনেকক্ষণ ধরেই তার শরীরে একটা অস্বস্তি হচ্ছিল। মাদক মেশানো টফি খাইয়ে খুচরো মস্তি। আচ্ছা, করাচ্ছি। তোরা বরং এখন খুঁজে খুঁজেই মর। সে চলল ধুলাং বাড়ি। এদিকে বসন্ত বাজার আর পূর্ব দিকে নাশগুড়ি হাট। সে আগে এদিকে আসেনি, তবে সকালে উঠেই ল্যাপটপে এই এরিয়ার ম্যাপটা গুলে খেয়েছে। নাশগুড়ি হাট থেকে নিশ্চয়ই ধুলাংবাড়ি যাবার অটো কিংবা শার্টেল পাওয়া যাবে। বন্ধুদের গাড়িও মাঝপথে ধরে ফেলতে পারে। ওরাও বোধহয় এতক্ষণে অন দ্য ওয়ে। ঝোপগুলোর আড়ালেই আন্দাজে পূর্ব দিকে যেতে যেতে জিন্সের বাঁ পকেটে হাত লাগতে কি যেন একটা খচমচ করে উঠল। ওহো, শুভমের দেওয়া চকলেটটা খেয়ে র্যাপারটা পকেটেই পুড়ে রেখেছিল। কারণ চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে ফেলাটা খুব নোংরামি। পকেট থেকে বের করে সেটা ফেলতে গিয়ে কি মনে হলো, আবার সেটা পকেটে রেখেই হাঁটা দিল সে। আর তখনই কেন জানি মনে হলো পেছনে কেউ আছে। দ্রুত মাটিতে বসে পড়ে ঘুরে তাকালো তিতির। কেউ নেই তো। কাল রাত থেকে এসব ভুতুড়ে কাণ্ড শুরু হয়েছে। এও তার অবচেতনের সেই ট্রমা। আরেকটু এগোতেই গাছপালার মধ্যে পানের বুরুজের মতো কিছু কাঠামো দেখতে পেল। পান না, এগুলো বোধহয় মৌচাকের বুরুজ। কি যেন বলে, ভুলে গেছে। মধু চাষ হয়। ভালোই হলো, আশেপাশে কারুকে দেখলে রাস্তাটা জেনে নেওয়া যাবে। দূর থেকে একজোড়া তীক্ষ্ণ চোখও লক্ষ্য করছিল তিতিরকে। এই জঙ্গলে একা শহুরে মেয়ে কেন? এই এরিয়া মেয়েদের পক্ষে সুবিধার নয়। আর মেয়েটা এদিকেই হেঁটে আসছে। ছাং মেশানো তারির গ্লাসটা এক চুমুকে শেষ করে উঠে দাঁড়ালো লোকটা। একটা দেশীয় লোককে সামান্য টোলে টোলে এগিয়ে আসতে দেখে তিতির থামল। লোকটার হাবভাব সুবিধের নয়। লোকটা ঠিকঠাক না। এটা এর এরিয়া। এসব ফালতু ঝামেলা থেকে বাঁচতে পলায়নই হলো বেস্ট অপশন। বাঁ দিকে ছুট লাগালো তিতির। আর 2 মিনিটের মধ্যে লোকটার মুখোমুখি পড়ে গেল। সোজা বুকে ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে পড়ল শক্ত মাটিতে। লোকটা এগিয়ে আসছে। ঢোক গিলল তিতির। একজন মধ্যবয়স্ক নেপালি লোক। বেটে খাঁটো, গাট্টা গোট্টা চেহারা। রজতদের খপ্পর থেকে বেঁচে এ কার হাতে পড়ল সে? চেঁচালে যদি খেপে ওঠে। ঘষে ঘষে সামান্য পেছোতে লাগলো তিতির। তারপর ডান দিক আর বাঁ দিকে খুঁজতে লাগলো। না, হাতের কাছে কোনো অস্ত্র, গাছের ডাল, ছোট পাথর কিচ্ছু নেই। লোকটা ঝুঁকে এসে ঝাঁঝের গলায় বলল, यहाँ क्या कर रही हो? ये जगह लड़कियों के लिए खतरनाक है। লোকটার কথা শুনে তিতিরের মনে হলো এ হয়তো বিপজ্জনক নাও হতে পারে। এ তো তাকে ওয়ার্নিং দিচ্ছে, হয়তো কিছু করবে না। আবার গাটা গুলোচ্ছে তার। তিতির ভয় পাওয়া গলায় বলল, मैं खो गई, नासगुड़ी जाना है, आप मुझे रास्ता बता देंगे? লোকটা কেমন যেন ভাবলেশহীন তীক্ষ্ণ দৃষ্টিতে তিতিরের দিকে চেয়ে রইল। তিতির দেখল লোকটা তাকে মাপছে। এই লোকটা কি মাপছে? ঠিক কিভাবে অ্যাটাক করবে সেটাই ভাবছে, নাকি চোখে দেখে আগে উত্তেজনা তুলছে? ঝটকা মেরে উঠতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল তিতির। হর হর করে বমি করতে লাগলো। লোকটা কাঁধে হাত রাখতেই শিউরে উঠল। এই খারাপ শরীর নিয়ে পালাতেও পারবে না,
কিন্তু লোকটার পরের কথায় আতঙ্ক পুরোপুরি না গেলেও অনেকটাই উবে গেল। क्या हुआ बेटी? चाहो तो मेरे झोपड़ी में थोड़ा रेस्ट कर लो, फिर हम खुद तुम्हें नसगोरी छोड़ाएंगे। ঘরের দরজা খোলার শব্দ পেয়ে প্রায় আঁতকে বিছানার ওপর উঠে বসল রুমনি। থর থর করে কাঁপতে কাঁপতে দেখল সেই লোকটা একটা থালায় টোস্ট, সেদ্ধ ডিম আর গ্লাসে করে সম্ভবত চা নিয়ে ঘরে ঢুকল। লোকটার নাম বোধ হয় রঘু। গাড়িতে আসার পথে কেউ বলেছিল। রঘু পাশের টেবিলে পড়ে থাকা কাল রাতে রুটি মাংসের থালাটার দিকে তাকিয়ে চোয়ালটা শক্ত করে ঘুরল রুমনির দিকে। সলি, কালকের খাবারটা পড়ে আছে, এত তেজ খাবার কি মাংনা? আরে তোমার বাবার বাড়ি পেয়েছো? ঠিক আছে, আজ এখন আমার সামনে ওটাই খাবে। বিকেলে তোমার সওদা আছে, না হলে তোমার কি হাল করতাম তুমি জানো না। কাল রাত থেকে ছেলেরা ছুকছুক করছে, বলো তো তারা এসে তোমায় আদর করে খাওয়াক। কি বলো, কি ডেকে দেবো ওদের? রুমনি একটু কুকড়ে গেল। এরা তাকে কোথায় পাঠাবে? কিসের সওদা? কাল সন্ধে থেকে এই লজে আটকে রেখেছে তাকে, চোখ বেঁধে এনেছিল। স্যাঁতস্যাঁতে একটা রুম, বাথরুমটা দেখলেই বমি পায়। নিজের ঘরের কথা ভাবলেই বারবার কান্না পাচ্ছে তার। সারা রাত রাগে দুঃখে কেঁদেছে। এবার কি এদের ছেলেরা তার উপর চড়াও হবে? রঘুর পরের ধমকেই চমকে উঠে টেবিল থেকে টেনে নিল রাতের খাবারের থালাটা। রুটিগুলো ওপর দিকটা বেশ শক্ত হয়ে গেছে, মাংসটা হালকা গন্ধ ছড়াচ্ছে। দাঁত চেপে সেই বাসি খাবার গিলে গিলে খেতে লাগলো রুমনি। রঘু পাশের সিঙ্গেল সোফায় বসে ব্রেকফাস্টের থালাটা থেকে একটা টোস্ট তুলে কামড় দিল। তারপর গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে এক দৃষ্টিতে দেখতে লাগলো রুমনির দিকে। এই মেয়েটাকে ভালো খুঁজেছে ছেলেরা, ছবি দেখে ওস্তাদের পছন্দ হয়েছে। এবার বাকিটা গুরুং। আর ওই বিচ্ছু মেয়েটা, সালিটা আবার ভেগেছে। ভাইয়াইকে কি ফুঁসলে নিয়ে গেছে? ভাইয়াকে পেলে পুরো ছাল ছাড়িয়ে নেবে। আর বিচ্ছুটা বোধহয় এরই স্কুলের, একই রঙের স্কুল ড্রেস ছিল। ওটাকে খুঁজে আনবেই। সবাই মিলে চিঁড়ে খেয়ে সোজা মেলোপাড়ায় মেয়েটিকে বেচে দেবে, টপ বাজারি মাল বানিয়ে ছাড়বে। মোবাইল বের করে সোয়াইপ করে ওয়াগনের সামনে দাঁড়ানো তিতিরের ছবি বের করল রঘু। তারপর রুমনির মুখের সামনে ধরে বলল, এ মেয়েটা কে? সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, তোমার স্কুলে পড়ে? কে? রুমনি একটু অবাক হয়ে দেখল, এ তো তিতির, তাদের ক্লাসের। তার কাঁটা পাগলি মেয়ে আর অনেক শেয়ানা, সে খুব একটা পছন্দ করে না। এরা কি তিতিরকেও ধরেছে? রুমনিকে চুপ করে থাকতে দেখে রঘু চেঁচিয়ে বলে উঠল, এই বিচ্ছুটা কে? সালি আমাদের একজনকে লাথি মেরেছে, মিথ্যে বলে একবার ভেগেছে। কাল আমাদের গাড়ির পেছনে 5 কিলোমিটার ফলো করে এসেছে। তোমায় বাঁচাতে গোয়েন্দাগিরি, সালিকে আটকে রেখেছিলাম, ফিরে দেখি আমাদের একটা ছেলেকে নিয়ে ভেগেছে। একে আমাদের চাই। কে মেয়েটা বলো? শুকনো রুটিটা গলায় আটকে গেল রুমনির। তিতির? তিতির কি তাকে বাঁচাতে ওদের গাড়ি ফলো করে? তাহলে কি তিতির এদের হাত থেকে সত্যি তাকে? রুটি গিলতে গিয়ে ছোট্ট বিষম খেল সে। তারপর ঢোক গিলে ফিস ফিস করে বলল, তিতির সেন আমার ক্লাসের, আমার। আর কথা বলতে পারল না। রঘু উঠে কাকে ফোন করে কি সব বলছে, কিছু শুনতে পাচ্ছে না রুমনি। শুধু ভাবছে, তিতির, তিতির তাকে বাঁচাতে এসেছিল, তিতিরই তাকে বাঁচাবে। তিতির কি জানে সে ধুলাংবাড়ির এই লজে আটকে আছে? তিতির কি জানে আজ বিকেলে তার কোথাও সওদা হবে? তিতির এখন কোথায়, কত দূরে?
ওই যে তার শেষ ভরসা। ধরফর করে উঠে বসল তিতির। এ কোথায় সে? একটা ঝুপড়ি, মেঝের ওপর পুরনো কম্বলে শুয়েছিল সে। সেই নেপালি লোকটা, সেই কি তাকে এখানে নিয়ে এসেছে? হ্যাঁ, মনে পড়েছে। লোকটা একটা লিকুইড কিছু খেতে দিয়েছিল, মধু মেশানো কোনো বুনো পাতার রস। তারপর কি তাকে কিছু, না না, তার পোশাক জুতো সব তো ঠিকঠাক। পকেটে হাত দিয়ে দেখল টাকার ব্যাগ আর সেই প্যাকেট সবটাই আছে। শুধু মাথাটা ভার ভার লাগছে, তবে বমি ভাবটা আর নেই। শরীরটা বেশ ঝরঝরে। লোকটার সেই লিকুইডে কি? ক্রুক করে একটা শব্দ পেয়ে চমকে ঘুরে দেখল ঘরের কোণে একটা 5-6 বছরের নেপালি বাচ্চা হাতে একটা ভাঙা প্লাস্টিকের পুতুল নিয়ে বসে বেশ জুলু জুলু চোখে তার দিকে চেয়ে আছে। তিতির ঠিক কি করবে বুঝতে পারছে না। উঠে বেরিয়ে যাবে, নাকি লোকটাকে থ্যাঙ্কস জানাবে, নাকি লোকটাকে ধুলাংবাড়ির এই পাচারকারীদের সম্বন্ধে জিজ্ঞেস করবে। এই পুঁচকে বাচ্চাটাকে কিছু বলে লাভ নেই। এ তো আব ঠিক হো, আমি এবার যাব। আপনি বলতে পারবেন ধুংলাবাড়ি যাবার কোনো গাড়ি কোথায় পাওয়া যাবে? লোকটার চোখ দুটো যেন এক মুহূর্তের জন্য জ্বলে উঠল। धूलंगबाड़ी? तुम धूलंगबाड़ी जाओगी? लेकिन क्यों? ना माने वहाँ बहुत खतरा है। तुम जैसी लड़की के लिए खतरा है। जाओ जाओ, घर लौट जाओ। লোকটার চোখে মুখে একটা অদ্ভুত আতঙ্ক লক্ষ্য করল তিতির। কি যেন একটা মনে পড়ছে। এক মুহূর্তের জন্য শিউরে উঠল। মেয়ে পাচার নিয়ে কোনো ব্যাকস্টোরি? লোকটার চেনা কেউ? এই লোক নিশ্চয়ই কিছু জানে, এর চোখ মুখই সে কথা বলে দিচ্ছে। তাহলে এবার একটু স্ট্রেট টু পয়েন্ট কথা বললে কি ভালো হয় না? ধুলাংবাড়ি ছোট গির্জার উল্টো দিকে গাড়ি দাঁড় করিয়েছে পরাগরা। 10টা নাগাদ এখানেই তিতিরদের গাড়িটা আসার কথা। এখন 11:15। গাড়ি কি মাঝপথে অন্য কোনো পথ ধরল? রাস্তা তো সোজা, আর পুরো রাস্তায় গাড়িটা কেউ দেখেনি। চায়ের দোকান থেকে আরেক রাউন্ড চা বলে এলো মনোজ। নীলদা আর রাজু এখানে আসছে, ওরাও নিশ্চয়ই কিছু খবর আনবে। কিন্তু বাঘ শিকারের টোপ ছাগল মানে তিতির না এলে ওদের খুঁজে বের করবে কি করে? যে যার নিজের মতো প্ল্যান বলতে লাগলো। তিতিরকে সাপসাপান্তও করতে লাগলো। তিতির একটা আস্ত গেঁড়ে পাকা মেয়ে, নির্ঘাত কোথাও জিলিপি কচুরি পেঁদিয়ে আসছে। আর তখনই একটা অটো ওদের ঠিক উল্টো দিকে গির্জার সামনে এসে দাঁড়ালো। অটো থেকে নামলো তিতির, সঙ্গে নেপালি লোকটাকে কি যেন বলল। অটোটা সোজা ধুলাংবাড়ি বাজারের দিকে চলে গেল। তিতির দুদিক দেখে দৌড়ে রাস্তা পেরিয়ে এদিকে এলো। বাকিরা কিছু বলার আগেই সে বলল, শোন, প্ল্যান একটু আপডেটেড, সোর্স পেয়ে গেছি। ওই গুরুংদের চালারা জিপসি বারে সন্ধেবেলায় এসে বসে, আজও বসবে। আমি দুপুরেই এন্ট্রি নেব। এন্ট্রি নিবি মানে? আর তুই একা অটো করে এলি? গাড়ি কোথায়? সে লং স্টোরি। চা টোস্ট আর অমলেট বল, শর্ট করে বলছি সব। সেই রাংতা থেকে। আরে জলদি বল না, পেটে ছুঁচোর দল একেবারে খোল নিয়ে রেডি, এক্ষুনি কীর্তন স্টার্ট করবে। তুই কি পাগল হলি তিতির? এদের গ্যাং অনেক বড়, আমরা কয়েকজন চুনোপুটি দল। ওরা হাতি, আমরা তো ওদের কাছে পিঁপড়ে। জানি, কিন্তু আমরা তো এখানকার আউটলেটটা অকেজো করে দিতেই পারি। কথায় বলে না, হাতির পায়ের নিচে পিঁপড়ে পড়লেই কিন্তু মরে না, যতক্ষণ না হাতি তাকে পিষে দেয়। সে সুযোগ নেবার আগেই তো আমরাই দংশন করব। তাতেই হাতি জঙ্গল থেকে বেরিয়ে পাগল হয়ে লাফাবে। ইল্লি? হয়তো না, তবে রুমনিকে আগে বের করে আনি, তারপর জিপসি বার। ওই নেপালি লোকটার কথায় তুই? ওর নিজের মেয়েও এই ট্রাফিকিংয়ের শিকার। লোকটা আপাতত জেনুইন, বিস্তারিত পরে বলবো। এখন রুমনি উদ্ধার পর্বটা আগে দরকার। চল। মানে রুমনি কোথায় তুই জানিস? দুটো পসিবল জায়গার হদিশ পেয়েছি। আমার সঙ্গে কেউ থাকবি আর বাকিরা ফলো করবি।
নীলদা এলেই বেরিয়ে যাব। দেখ তিতির, ফালতু অ্যাটিটিউড নিস না, আগে সব খুলে বল। শালা নিজে ফেলুদা, আর আমাদের কি সব জটায়ুর দল পেয়েছিস? আরে দূর, আমি কি চাই ঠিকঠাক সব জানি না কি রে। শোন, টেলিগ্রাম করে বলছি, ওই রজত আর শুভমের ধান্দা খারাপ ছিল। আমায় কোনো নেশার চকলেট দিয়ে ভাগ্যিস কেটে এসেছি। এসে জঙ্গলে ওই লোকটার সামনে পড়ি, ভূপতি থাপা, মধু চাষ করে। লোকটার মেয়ে তাসি মাস 3 আগে ওই গ্যাংয়ের খপ্পরে পড়ে। মেয়েটাকে অচৈতন্য অবস্থায় গাড়িতে তুলতে দেখে কেউ ভূপতিকে খবর দেয়। ভূপতি দৌড়ে গিয়ে আর গাড়িটার খোঁজ পায়নি, শুধু একটা রাংতা পায়, চকলেট র্যাপার। দাঁড়া, এক্স্যাক্টলি দ্য সেম র্যাপার আই গট ইন মাই পকেট, শুভমের চকলেটের। তাজ্জব কোইন্সিডেন্স, বাট পুরোপুরি শিওর হওয়া মুশকিল। এই চকলেট তো যে কেউ ইউজ করতে পারে, কোনো মেয়েকে হাফ বেহুশ করে দিলেই। তোকে কি করেছে ওরা? সুযোগ পাইনি, আমার বমি পায় তাই নেমে যাই। বমি হয় বলেই বোধহয় নেশাটা কেটে যায়। আর কাল রাতে আমার ঘরেও কি কিছু না, সো ভূপতিকে দেখে সন্দেহ হতে একটু পেঁচিয়ে চার্জ করতেই সব বলে দেয়। আমায় রাংতাটা দেখায়। মাস 2 আগে একজন তাসিকে গুলাব মহল্লার কোঠিতে দেখে। সেটা সত্যি হলে ওরা নিশ্চয়ই এনজয় করে বেঁচে দিয়েছিল। আর ব্রেকিং নিউজ হলো, আমাদের ওই মধুবন পার্কের পেছনে কুলি বস্তিতে যে মেয়েটার রেপ আর মার্ডার হয়, সেই তাসি। পুলিশ ভূপতিকে বডি আইডেন্টিফাই করতে ডেকেছিল। দ্যাটস অল অফ দ্য ব্যাক স্টোরি। যা সালা, এ তো ভয়ঙ্কর ব্যাপার। আর ফ্রন্ট স্টোরিটা কি? দেখ, ভূপতি থাপা একা এদের সঙ্গে পেরে উঠবে না। পুলিশ বলেছে ওর মেয়ে নাকি বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়েছিল, আর তারাই নাকি এই কাণ্ড ঘটিয়েছে। বুঝে দেখ তাহলে। লোকাল পুলিশ কদিন বাদেই কেসটা ক্লোজ করে দেবে, আর ভূপতির কোনো কথাই ওরা কানে তোলেনি। ভূপতি বলেছে আমাদের ফুল ব্যাকআপ দেবে। ও লোক অনেক খবর রাখে। এরা নাকি বাংলাদেশ জঙ্গির অ্যাসোসিয়েটস, আর গুরুং হলো এদের এজেন্ট। লোকাল মেয়েদেরকে কোঠিতে বেচে দেয়, আর শহুরে মেয়েদেরকে ছিবড়ে করে নেপাল ঘুরিয়ে অন্য দেশে। ফালতু পাকামো মারিস না তিতির। নীলদা শিলিগুড়ি থেকে অফিসারকে ডেকে আনছে, অফিসারকে পুরোটা খুলে বল, ওরাই যা করার করুক। হ্যাঁ, আর তার আগে রুমনি পাচার হয়ে যাক। তোরা এত ফাট্টু কেন রে? এটা তো প্রায় আমাদের এরিয়া, আর ভুল ভাল গুন্ডা এসে দাদাগিরি করে মেয়ে তুলে পাচার করে ব্যবসা করবে, তাও আমাদেরই বন্ধুকে। উফ তিতির, এটা সিনেমা নয়। হ্যাঁ জানি, বাস্তব। আর সেটা দেখেই সব সিনেমার বেশ গল্পগুলো তৈরি হয়। তোরা নয় চুরি পরে বসে থাক, আমি একাই রুমনির খোঁজে যাচ্ছি। রঘু মোবাইলটা কান থেকে নামিয়ে নিল। রাগে তার চোয়াল শক্ত, চোখ দুটো জ্বলছে। সালা, মেয়েটা এখানে চলে এসেছে, গির্জার উল্টো দিকে বসে আড্ডা মারছে। ভাইয়া কোথায়? এ মেয়েকে এক্ষুনি না আটকালে নিশ্চয়ই কিছু একটা ঝামেলা পাকাবে। এবার সালিকে ভরপুর খেয়ে সোজা গুলাব মহল্লাতে পাঠাবে। এ সালি আজীবন কাস্টমারদের বিস্তার গরম করবে। শিকার এবার হাতের মুঠোয়, পালাবে কোথায়? পরাগকে নিয়েই মালপাড়ায় এসে নামল তিতির। ভূপতি বলেছে ওরা এখানে কোনো লজে হয়তো আটকে রেখেছে। একটু গা ঢলানি করে হেসে হেসে কথা বলেছে তিতির। পরাগের এমনিতেই হাসি পেয়ে যাচ্ছে। এসব সঙের মতো বয়ফ্রেন্ড সেজে থাকা, তাও আবার তিতিরের। মালপাড়া এরিয়াটা এখন ঘুমন্ত, হয়তো সন্ধ্যের পর জেগে ওঠে। বড় বড় কারখানা আর বিল্ডিং, দোকানপাট কম, থাকলেও প্রায় বন্ধ। সন্দেহজনক কিছু লেবার ক্লাস লোক সব হাঁ করে পরাগ আর তিতিরকে গিলছে। এদিকটায় এরকম শহুরে ছেলে মেয়ে বেশি একটা আসে না। এরা কি প্রেম করতে এসেছে এখানে? পরাগ ঢোক গিলে চাপা গলায় বলল, এবার কি করবি? পাবলিক দেখছে, থমথমে এরিয়া, ফিরে চল। না, রুমনিকে না নিয়ে ফিরবো না। দূর, এভাবে ঘুরবি? কিচ্ছু করার নেই, আমি ঠিক ওদের নজরে পড়ব। যা করার সেটা ওরাই করবে, আমাকে ধরবেই। তুই জাস্ট ফাঁক বুঝে সরে পড়বি। মনোজরা তো ওই মোড়ে দাঁড়িয়ে আছে, ওদের নিয়ে সবাই আমাদের ফলো করবি। যদি ভুল না করি তাহলে আমাকেও ওই রুমনির লজেই নিয়ে যাবে ওরা। তোরা বেশি দেরি করলে কিন্তু আমি শেষ। চল, আগে ওই আইসক্রিম গাড়িটার কাছে চল, টোপ দিয়ে ওদের ইনভাইট করি, আইসক্রিম খাবো। চল। আইসক্রিম? আবার পয়সা খসাবি? পাগল। আমার আইসক্রিমটা আমি কিনবো রে, কিপ্টের মরণ। ওকে দেন, আমারটাও তুই কেন। হারাম জাদা,
আয়। কিন্তু ব্যাপারটা একটু রিস্কি না? হয়তো, তবে এই মুহূর্তে রুমনি বেশি রিস্কে আছে। তোর ভূপতি কোথায়? ওর অ্যাক্টিভিটি জিপসি বারে। গলির মুখে আইসক্রিমের গাড়ি। পেছন ফিরে আইসক্রিমের গাড়িতে কনুইতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা তিতিরকে দেখে বেশ উত্তেজিত হয়ে উঠল দূরে দাঁড়ানো কয়েকজন মানুষ। মেয়েটাকে একটু বাজিয়ে দেখা দরকার। বেটা বাইরের মেয়ে, ঝেড়ে দিলে 500,000 পাওয়া যাবেই। উল্টো দিক থেকে রাস্তা পেরিয়ে 3 জন এগিয়ে এলো। আর চোখে দেখে তিতিরও জয় মা বলে পরাগকে চোখের ইশারা করল। এই বেটা পরাগটা না ক্যাচায়। তখনই তিতিরের ঘাড়ের কাছে হালকা নিঃশ্বাস পড়ল। চমকে ঘুরল তিতির, আর একদম মুখোমুখি দাঁড়ালো একজন। বাকিরা ঘিরে রইল। পরাগ সত্যি ভড়কে গেছে। ওরা তিতিরকে বিশ্রী টোন কাটা সুরে প্রশ্ন করতে লাগল। তিতির ভেবেছিল কেউ জাস্ট ধরে নিয়ে যাবে। এই বি গ্রেড র্যাগিং খুব অস্বস্তিকর। এরা গ্যাংয়ের লোক না হলে ঝেড়ে ফেলতে হবে। একজন তিতিরের থুতনিটা চেপে ধরল। কোথা থেকে আসা হচ্ছে মামুনি? বয়ফ্রেন্ড নিয়ে আমাদের এরিয়ায় ফুর্তি করতে আসা হয়েছে। তাহলে আমাদের ট্যাক্স দাও, এখন আমরাই তোমার বয়ফ্রেন্ড। আমাদের সঙ্গে চলো। আমার সঙ্গে এসব টিকরামবাজি না করলেই তোমাদের ভালো। আমি রঘুর সঙ্গে দেখা করতে এসেছি, ছাড়ো। এটা আর মাসুদ খানের মতো ঢপ না। তবে এরা রঘুকে চিনুক বা না চিনুক একটু থেমে গেল। কে জানি কে, কার সঙ্গে দেখা করতে এসেছে। পাশ থেকে একজন বলল, কেন আমরা পছন্দ নই? চুপচাপ আমাদের সঙ্গে চলো, বুঝলে, নয়তো নেপাল পাচার হয়ে যাবে। তিতির মুখের সামনে ঝুঁকে আসা ছেলেটাকে ঠাস করে একটা চড় মারল। আরে সর, আমিও মেয়ে সাপ্লাই দিই রে ভাই। এজেন্ট জোগাড় করে দিই। আমি গুরুংয়ের খাস লোক। ও জানতে পারলে কিন্তু তোদের সবার ছালগুলো ছাড়িয়ে নেবে। আজ ওদের সওদা। আমি মেয়েটাকে পাঠিয়েছি, শিলিগুড়ি থেকে এসছি। দরকার আছে, সরে দাঁড়া। ছেলেগুলো এবার সত্যি চমকালো। 3 সেকেন্ডে সব চুপচাপ। মানে গুরুং বেশ পপুলার, আর বিকেলের সওদা ইভেন্টটা এক্সট্রা কভার। তিতির এটা বুঝে গেছে এইসব ছেলেদের কাছে গুটিয়ে গেলেই সাড়ে সর্বনাশ। খুব দাপটের সাথে কথা চালিয়ে যেতে না পারলেই এরা পেয়ে বসবে। পরাগ ঠক ঠক করে কাঁপছে। ওরা তিতিরকে ঘিরে দাঁড়িয়ে, আর বেটা তিতির ভুলভাল সব গুল ছেড়ে যাচ্ছে। তিতির পরাগের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, এই তুই যা, এরা লোকাল ছেলে। এরাই আমায় রঘু গুরুংয়ের কাছে নিয়ে যাবে, মেয়েটার কাছেও নিয়ে যাবে। যা বলছি। পরাগ তিতিরকে একা ফেলে কি করে যায়, কিন্তু তিতিরের গলায় কি যেন একটা ছিল। অগত্যা পরাগ চোয়ালটা শক্ত করে ঘুরে দাঁড়ালো। মনোজদেরকে ডেকে আনাটা সত্যি দরকার, আর ততক্ষণেই পাগলিটা যেন ঠিকঠাক থাকে। পরাগকে চলে যেতে দেখে একটা ছোট্ট শ্বাস ছাড়ল তিতির। মনটা শক্ত করল, যা থাকে কপালে। তারপর ওদের দিকে ঘুরে দেখল। এটা ছোট এলাকা, পাড়ার ছেলেরা সব খবরই রাখে। আগে আইসক্রিমওয়ালাকে বলল, কই দাও, আমার ফিসটা দাও। তারপর দাম মিটিয়ে আইসক্রিমে কামড় দিয়েই ওদের বলল, কালকে একটা স্কুলের মেয়েকে পাঠিয়েছিলাম, ফর্সা, কটা চোখ। তোরা জানিস রঘু কোথায় রেখেছে? ওর ডিটেলসটা গুরুংকে জানাতে হবে। রঘু তো কিছুই বলেনি। আর আজ সওদা, এভাবে কাজ হয়? বল বল, বললে এটা পাবি। তিতির একটা 500 টাকার নোট বের করে নাচালো। এত কনফিডেন্ট নিয়ে মিথ্যে বললে আর তাতে কিছু ট্রুথ মিক্সচার দিলে সেটাকে মিথ্যে বলে ভাবতে সময় লাগে। আবার টাকাটাও দেবে। ছেলেগুলো মুখ চাওয়াচাওয়ি করল। মেয়েটা সত্যি গুরুংয়ের চেনা হলে ভুলভাল করা বিপজ্জনক, আর দুম করে ছেড়ে চলে যেতেও পারছে না। ওরা গুরুংকে সরাসরি না চিনলেও তার গ্যাংয়ের ছেলেদের চেনে। ছোটোখাটো কাজ টাজ করে পয়সাও কামায়। কাল এই এরিয়ায় সত্যি একটা নতুন পার্সেলও এসেছে, মায়াপুরীতে আছে। আর তাছাড়াও 500 টাকায় 2টো বোতল আর চাট হয়ে যায়। মেয়েটাকে বেশি না ঘাঁটিয়ে টাকাটা নিয়ে সরে পড়লেই তো ভালো। আমরা ওসব জানি না। আমরা নতুন মেয়েদের দেখলে খবর দিয়ে কমিশন পাই। লয়ে বাবুরা এলে গুলাব মহল্লা থেকে মেয়ে নিয়ে আসি। তবে কাল একটা পার্সেল এসেছে জানি।
সেটাকে কোথায় রেখেছে সেটা ঠিক। তিতির আরেকটা 500 টাকার নোট বের করে দেখাতেই ওদের একজন চাপা স্বরে এদিক ওদিক তাকিয়ে বলল, সামনের মোড় পেরিয়ে বাঁদিকে পরপর লজ, 2 নম্বর লজটা হচ্ছে মায়াপুরী। রুম নম্বর জানি না, তবে আমাদের কারুর নাম এলে কিন্তু ওরা। আরে দূর, তোদের নাম আমি জানিই না। টাকাটা রাখ, আর না থাক, বাকি আমি দেখে নিচ্ছি। তোরা যা, গুরুঙের ছেলেরা দেখতে পেলে কেস খাবি, যা। পরাগ আর মনোজরা দূর থেকে তিতিরকে দেখল সেই গলির মুখে দাঁড়িয়ে। ছেলেগুলো চুপচাপ রাস্তা পেরিয়ে অন্যদিকে চলে গেল। আশেপাশে তেমন কেউ নেই। পরাগ বুঝে উঠতে পারল না তিতিরটা ওদের তাড়ালো কি বলে। তিতির ফিস্ট আইসক্রিমের কাঠিটা নিয়ে কি যেন করে পকেটে ঢোকালো। মনোজরা এগোতে গিয়ে থেমে গেল। হুড়মুড় করে একটা হুড খোলা জিপ এসে দাঁড়ালো গলিটার সামনে। হতভম্ব তিতির কিছু বুঝে ওঠার আগেই 3 জন টেনে হিঁচড়ে জিপের পেছনে তুলে নিল। হুশ করে গাড়িটা গিয়ে সামনের বাঁদিকে ঢুকে গেল। স্তম্ভিত মনোজরা ঠিক কি করবে ভেবে ওঠার আগেই পরাগের ফোনে একটা মেসেজ টোন বেজে উঠল। নীলধারা ধুলাংবাড়ি গির্জার সামনে এসে ওয়েট করছে। 2 জন ছুটল সেই দিকে, বাকিরা সব সামনে। গাড়িটা গলির মধ্যে ঢুকেছে। সালা তিতিরটা এত পোঁত পাকা। তিতিরকে প্রায় টেনে হিঁচড়ে সিঁড়ির পাশের ঘরটায় নিয়ে এলো 3-4 জন। তিতির দেখল সামনে একটা বড় চৌকির ওপর হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে সেই লোকটা বসে আছে, সিগারেট খাচ্ছে। এটাই কি রঘু? পাশ থেকে একজন বলল, রঘুদা, এ মালটাকে গির্জার সামনে খুঁজে পায়নি, পাশের গলিতে দাঁড়িয়ে ছিল। সঙ্গে ছোঁড়াগুলো কোথায় কে জানে। বাদ দে, আমাদের এটার সঙ্গে হিসেব বাকি। সালিকে আজ চিকেন তন্দুরি বানিয়ে ছাড়বো, তোরাও ভাগ পাবি। সালি বহুত সিয়ানা মেয়ে। তিতির ঢোক গিলল। আগে থেকে যা ভেবে এসেছে সেটা কাজ দেবে, তবে অনস্পট প্ল্যান ছাড়া বাঁচতে পারবে না। রুমনিকেও পাবে না। এই রঘুকে আগেও অনেক টুপি দিয়েছে, কিন্তু এবার ছেলেগুলো তিতিরকে রঘুর কাছে এনে ফেলল। রঘু সেইভাবেই বসে আছে। ছেলে দুটো তিতিরকে নীল ডাউন করিয়ে বসিয়ে দিল। পেছনে 3 জন ছেলে দাঁড়িয়ে আছে। রুমনিকে কোথায় আটকে রেখেছে? এখানে। রঘু তিতিরের ঘাটটা শক্ত করে ঝাঁকিয়ে টেনে ধরল। তারপর ঘর ঘরে গলায় বলল, মাসুদের ভাগ্নি, এবার বল ভাইয়া কোথায়? আর তুই শালা আমাদের পেছনে কেন ঘুরছিস? পেছনে লাগিনি, তোমরা যে মেয়েটাকে তুলে এনেছো, আমি ওর কাছে টাকা পাই, অনেক টাকা। রুমনি একটা কাগজে লিখে দিলেই ওর বাবা সেটা আমায় দিয়ে দেবে। শালা আবারই আর কি? ঠাসিয়ে এক চড় খেলো তিতির। চোখে জল চলে এলো। বাঁ কানের নিচটা ভন ভন করে উঠল। ঘুরে গিয়ে পেছনে দাঁড়ানো ছেলেগুলোর পায়ের কাছে পড়ল। ওরাও বেশ উত্তেজিত হয়ে দেখছে। মেয়েটা আরো মার খাবে, খাক। তারপর রঘুদা মেয়েটার জামা কাপড় ছিঁড়বে। একজন তিতিরের কাঁধ দুটো ধরে তুলল। একদম মুখের সামনে 3-3টে ক্ষুধার্ত নেকড়ের দৃষ্টি দেখে তিতির চড়ের ব্যথা ভুলে গেল। কথা বলতে গিয়েও বলতে পারছে না তিতির। হাত পা অবশ হয়ে আসছে। এতটা ভয়ঙ্কর অবস্থা সে স্বপ্নেও ভাবেনি। রঘুর কথায় শিউরে উঠল তিতির। রঘু বলল, সালি বিচ্ছু, সত্যি কথা বল, তোকে কে পাঠিয়েছে? নয়তো এখনই তোর রাসলীলা শুরু করব বলে দিলাম। রঘুর কথা শুনে তিতিরের সব কেমন গুলিয়ে যাচ্ছে। কি যেন একটা ভেবে এসেছিল, কি যেন। সে কাঁদো কাঁদো গলায় বলল, না, প্লিজ প্লিজ আমাকে ছাড়ো, আমি সত্যি বলছি, ওর কাছে। চুপ সালি, আগে বল তোকে কে পাঠিয়েছে? এরা তো কথাই বলতে দিচ্ছে না। তাকে এই অবস্থায় ছেড়ে দেবে না, ছিঁড়ে খাবেই। তারপর কোনো কোঠিতে, সেখানেও অন্য লোকে। কি যেন ভেবে এসেছিল। তিতিরের এবার মনে হলো সে আর
বাঁচতে পারবেই না। কি যেন ভেবে এসেছিল। হঠাৎ সর্বশক্তি দিয়ে দমটা ছেড়ে চেঁচিয়ে এসে বলল, বিশ্বাস করো, আমায় কেউ পাঠায়নি। প্লিজ প্লিজ ছাড়ো আমায়। আমার মানে এইডস ট্রিটমেন্টের জন্য টাকা লাগে তো, তাই ভাইয়ার থেকে সব জেনে রুমনির পেছনে এসেছি। প্লিজ আমায় ছেড়ে দাও। এইডসের কথা শুনে রঘুর ভুঁড়ু কুঁচকে গেল। বিচ্ছুটা আবার নতুন কোনো চাল দিচ্ছে। রঘু তিতিরকে ঘুরিয়ে কাঁধ দুটো ধরে ঝাঁকিয়ে বলল, ভাইয়ার থেকে জেনে মানে? মানে মানে ভাইয়া তো আমায় জোর করে কোথাও নিয়ে গেছিল। এইডস কথাটা বিশ্বাসই করেনি, জোর করে আমায়। আর সেই সময় বলেছিল তোমরা নাকি রুমনিকে ধুংলা বাড়িতে এনে আটকে রেখেছো, আজই বেঁচে দেবে। আমায় জঙ্গলে ফেলে চলে গেল, আর কোনো মতে বাড়ি ফিরে আজ এখানে। রঘু স্থির দৃষ্টিতে চেয়ে রইল তিতিরের দিকে। এ মেয়েটা চোখে মুখে মিথ্যে কথা বলে, একে এক ফোঁটাও বিশ্বাস নেই। তবে রোগের ব্যাপারটা ঝালিয়ে নেওয়া দরকার। সত্যি হলে এই রোগ সাংঘাতিক জিনিস, ছুঁতেও ভয় হয়। ভাইয়া যদি একে কিছু করেও থাকে তো মরবে। তিতিরকে ঠেলে মাটিতে ফেলল সে। মুখ থুবড়ে পড়ল তিতির। এরা তার তুক্কাটা হয় বিশ্বাস করবে, নয়তো এক্ষুনি চিবিয়ে খাবে। তবুও দেখল ছেলেগুলো আর ধরতে সাহস পাচ্ছে না। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছল তিতির। অর্ধেক কাজ হয়ে গেছে, বাকিটা। মিথ্যে বললে এবার তোর কি দশা হবে তুই জানিস। সত্যি বলছি, রুমনিকে বেচে দিলে আমার টাকাটা আর পাবো না। প্রায় 1 লাখ টাকা। ওর বাবা আমায় চেনে, প্রচুর পয়সা। কাগজ দেখালেই টাকাটা দেবে, আর তার অর্ধেক তোমাদেরকেও দিয়ে দিতে পারি। কোনো পুলিশের ঝামেলা নেই, কাগজ নিয়ে গেলেই হাতে হাতে টাকা। তাই রঘু একটু ধাঁধায় পড়ল। এই মেয়েটা সত্যি বলছে নাকি মিথ্যে বলছে সেটা রুমনি নামের মেয়েটার সামনে নিয়ে গেলেই ক্লিয়ার হয়ে যাবে। সত্যি যদি কাগজ দেখেই টাকা পাওয়া যায় তো একটা এক্সট্রা ইনকাম হবে। রুমনি মেয়েটা তো পার্সেল হয়েই যাবে। আর এটা গুলাব মহল্লায়। শুধু একবার কনফার্ম করে টাকাটা বের করে নেওয়া, এ তুক্কাটা খেলে দেখাই যায়। শুধু টাকা পাওয়া অবধি এ মেয়েটাকেও ছাড়বে না, এর মেডিকেলও করাবে। তবে টাকাটা হলে মন্দ হয় না। 2 লাখ তো লেখাবে, আর কোনো ভাগিদার বাড়িও লাভ নেই। রঘু ছেলেগুলোকে বলল, একটা কাগজ আর পেন জোগাড় করে দে জলদি। তোরা আসিস না, বাইরে নজর রাখ, আমি একে ওপরে নিয়ে যাচ্ছি। তিতির ভাবতে লাগলো অন্তত সে রুমনির কাছে তো পৌঁছবে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। এই রঘুটাকে জানে মেরে ফেলতে পারলেও ভালো হতো। ওদিকে নীল, রাজ আর বাকি 6 জন গলিতে ঢুকে একটা বন্ধ চায়ের দোকানের শেডের নিচে দাঁড়ালো। নীলের কাঁধে একটা বেশ লম্বা ব্যাগ। ক্লাব থেকে নিয়ে আসা 4টে ব্যাগ। হকি স্টিক বের করলো ব্যাগ থেকে, তারপর ভাগাভাগি করে নিল সবাই। এই ভর দুপুরে পুরো এরিয়াটা একেবারে শুনশান। 50 মিটার দূরে সেই জিপটা দাঁড়িয়ে। নাম্বারটা না দেখলেও পেছনে লাল রাক্ষসের মুখ আঁকা স্টিকারটা সবাই দূর থেকে দেখেছিল। তার মানে ওই বাড়িটা কি তার আশেপাশে কোথাও তিতিরকে নিয়ে গেছে। কিন্তু রুমনি কোথায়? পাকা তিতিরটা তো আরো ঝামেলা পাকিয়ে দিল। কিন্তু আর তো কোনো অপশন নেই। 2 মেয়ে কিডন্যাপ, এই গ্যাংয়ের কাজ ধরে নিয়ে স্টেপ ফেলতে হবে। নীল একটু ভেবে চাপা স্বরে কিছু বলল, তারপর সবাইকে ছড়িয়ে যেতে বলল। এক জায়গায় জটলা করলে যে কোনো মুহূর্তে তারা নজরে পড়ে যাবে। তারপর পেছনে মৃদু পায়ের শব্দে বিদ্যুৎ গতিতে ঘুরল সবাই। একজন মাঝবয়সী নেপালি, डरिए मत बाबू साहब, हाँ हमारा नाम भूपति আছে। ও লড়কি তিতির মুঝে জানতে হ্যায়। আমি তো দূর থেকে সব দেখেছি। ওরা মায়াপুরি লজে আছে। আমি এখনই সামনে যেতে পারবো না, আপনারা যান। আর এটা নিয়ে যান, আমি এখানেই আছি। अगर कोई आ गया तो सिटी देबो।
লোকটা কোমরের ভেতর থেকে লম্বা একটা খুঁকড়ি বের করে এগিয়ে দিল। দরজা খোলার শব্দ পেয়ে আবার চমকে উঠল রুমনি। আবার এসেছে। দরজায় রঘুকে দেখে আরো ঘাবড়ে গেল। খাবার দিতে তো আসেনি, তবে কি অন্য ধান্দা? আর সঙ্গে সঙ্গেই চমকে গেল রঘুর পেছনে দাঁড়ানো বিধ্বস্ত পোশাকে তিতির। আরে সত্যি, তিতির তাকে খুঁজে পেয়েছে, তাকে বাঁচাতে চলে এসেছে। এই মেয়েটা অত্যন্ত পাকা, কিন্তু এই সময় পাকা তিতিরের সব পাকামই যে কোনো শর্তে মেনে নেবে সে। রঘু কিছু বলার আগে তিতির প্রায় ছুটে এসে রুমনির কাঁধ দুটো ধরে ঝাঁকালো। রুমনি, আমার টাকাটা ফেরত দিয়ে দে ভাই, খুব দরকার। তুই তো জানিস আমার এইডসের ট্রিটমেন্ট। টাকা? আরে সেই 1 লাখ তুই বললেই কাকু দিয়ে দেবে। আমার অবস্থাটা একটু ভাব ভাই। না মানে আমি নাটক করিস না ভাই, আমার আর তোর অবস্থা ভাব। মানে তোদের কত পয়সা, আর আমারটাও ভাব। আমি এই অসুখ থেকে বেরোতে চাই, আর তুইও ঋণের দায় থেকে বেরোবি, আমিও। আমাদের বেরোতেই হবে, এটা ছাড়া যে আর কোনো অপশান নেই রে, আর কোনো অপশান নেই। কাকুকে লিখে দে না, কাকুই আমায় টাকাটা, অন্তত এই ঋণ মুক্তির চান্সটা ছাড়িস না। রঘু চেঁচিয়ে ধমকে উঠল। তিতির বুঝল টাকার লোভের টোপ দিয়ে রুমনির কাছে পৌঁছে তো গেছে, রঘু এবার টাকার ব্যাপারটাই কনফার্ম করবে। যতটা পারে ডোজ দিয়েছে সে। এখন রুমনিটা কিছু হাঁদামি না করলেই হয়তো। থাম সালার নাটকবাজের দল। এই ছামিয়া, এ তোর কাছে টাকা পায়? টাকা? হ্যাঁ, ওই। কত টাকা? 1 লাখ মতো। তোর বাবা টাকা দিয়ে দেবে? বাবা জানে না, কিন্তু জানলেই দিয়ে দেবে। রঘু এক মুহূর্ত ভেবে নিল, তারপর গম্ভীরভাবে বলল, তোকে আমি ছেড়ে দিতে পারি। তুই এই কাগজে 2 লাখের কথা লিখে দে। আমার ছেলে তোর বন্ধু সেজে গিয়ে টাকাটা নিয়ে এলেই তুই ছাড় পাবি। রাজি। আর আমার ট্রিটমেন্টের খরচ? চুপ সালা নাটকবাজ মেয়ে। তোর রোগ আছে কিনা আগে মেডিকেল হবে, তারপর তোর ট্রিটমেন্ট আমিই করব। তোকে আমি ছাড়ছি না। নীল আর বাকি 7 জন গুড়ি মেরে গাড়ির পেছনে এলো। লজের দরজাটা বন্ধ। ভেতরে কজন আছে জানা নেই, কেউ নজর রাখছে কিনা সেটাও জানা নেই। তবে এসব এরিয়ায় সব রাতে জাগে, দিনে ঘুমোয়। এমন সময় হঠাৎ দড়াম করে দরজা খুলে একজন বাইরে বেরিয়ে এলো। লোকটা এদিক ওদিক চেয়ে দেখছে। নীলরা গাড়ির পেছনে নিচু হয়ে বসে গেছে। দরজার ভেতরে আর কাউকে এখনই দেখা যাচ্ছে না। ছেলেটা ডান দিকে দূরে তাকিয়ে ভুঁড়ু কুঁচকে রইল। ওখানে সেই নেপালি বুড়োটা দাঁড়িয়ে আছে। দেখতে পেয়েছে নাকি? আর দেরি করল না ওরা। রাজ গাড়ির বাঁ দিক থেকে ঘুরে ছেলেটার পেছনে গিয়ে দাঁড়াতেই ছেলেটা ঘুরল, আর ডান দিক থেকে নীল বিদ্যুৎ বেগে তার মাথায় বসিয়ে দিল হকি স্টিকটা। 3 সেকেন্ড দাঁড়িয়ে মুখ থুবড়ে পড়ল ছেলেটা। ওরা ছায়ার মতো ভেজানো দরজাটা ঠেলে ভেতরে ঢুকে গেল। রঘু খুব মন দিয়ে পড়ছে কাগজটা। মেয়েটা টানা হাতে ইংরেজিতে কি সব লিখেছে। তার মধ্যে সংখ্যায় 2 লাখ আর প্লিজ পে আর সরি, এসব একটু একটু বোঝা যাচ্ছে। এই মেয়েটা আরেকটার মতন অত বিচ্ছু নয়। এই অবস্থায় তো ভুলভাল কিছু লিখবে না। হঠাৎ নিচের তলা থেকে খুব চাপা চেঁচামেচির শব্দ পেল ওরা। রঘু অন্যমনস্ক হয়ে ঘুরে দাঁড়াতেই তিতির জিন্সের পকেট থেকে মুঠিতে কিছু একটা বের করে বিদ্যুৎ বেগে ঝাঁপিয়ে উঠে রঘুর ডান চোখের উপর জোর আঘাত করল। সেই আইসক্রিমের কাঠিটা, এটা মিস করলে কি হতো জানে না তিতির, তবে সেটা সোজা গেঁথে গেল রঘুর চোখে। ফিনকি রক্ত এসে লাগলো তিতিরের চোখে মুখে। তীব্র যন্ত্রণায় চিৎকার করে তিতিরের গলাটা খপ করে ধরল রঘু।
মুহূর্তে শ্বাস আটকে গেল তিতিরের। জিভটা বাইরে বেরিয়ে এলো। চোখের সামনে আলোগুলো যেন নিভে আসতে লাগলো। আর পর মুহূর্তেই একটা ঝনাত করে শব্দ। রঘুর হাত আলগা হয়ে এলো। মাটিতে পড়ে গেল রঘু। গলা ধরে প্রচণ্ড জোরে কাশতে কাশতে তিতির মুখ তুলে দেখল রুমনি হাতে তোবড়ানো জলের জগটা ধরে দাঁড়িয়ে থর থর করে কাঁপছে। তিতির হাঁপাতে হাঁপাতে পড়ে থাকা রঘুর পকেটগুলো হাতড়ে একটা পিস্তল পেল। সেটা হাতে নিয়ে রুমনির হাতটা ধরল। তারপর কেশে বলল, ভয় নেই, আমি গুলি চালাতে জানি না, তবে নিচে একটা হল্লা হচ্ছে, এটা গেট পাস, আয় আয়। ওদিকে সিঁড়ির নিচে তখন অন্য নাটক। 8 জনের অতর্কিত আক্রমণে 3 জনের মাথা ফেটে হাত ভেঙে মাটিতে পড়ে কাঁতরাচ্ছে। সিঁড়িতে দৌড়ে নামার শব্দ পেয়ে ওরা চমকে ঘুরে দেখল রুমনির হাত ধরে পিস্তল হাতে নামছে তিতির। যাক, তবে রুমনিকেও বের করে এনেছে। জিও পাগলা। তিতিরও খুব অবাক হয়ে দেখল তাকে ধরে আনা 2 জন আর আরেকজন গুন্ডা মাটিতে পড়ে আছে। আর তার বন্ধুরা নীলদা, রাজ সবাই হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে। পরাগের হাতে আবার একটা কুকরি। রুমনি দৌড়ে গিয়ে রাজের বুকে পড়ে হাউ হাউ করে কেঁদে উঠল। বাকিরা সব তিতিরকে ঘিরে ধরল। কে, কোথায়, কিভাবে প্রশ্নবাণে জর্জরিত তিতির কাশতে লাগল। পরাগের বুক পকেট থেকে পেনটা টেনে নিয়ে টপের গলার বোতামের কাজটা গুঁজে আটকালো সে। মুনিশ ঢোক গিলল। নীলদা একটু সরে কোনো অফিসারকে ফোন করতে গেল। তারপর ফিরে এসে সবাইকে থামালো। বলবো নীলদা, সব বলবো। জিপসি বার আর গুরুঙের সঙ্গে আলাপটাও তো বাকি, কিন্তু আগে কেউ একটু জল দিবি? একটা গলাটা এমন ভাবে। মনীষ তিতিরের দিকে তাকিয়ে ব্যাগ থেকে জলের বোতল বের করে দিল। আনন্দে মেয়েটাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে। তিতির জল খেয়ে রুমনিকে বলল, ভাই রুমনি, 1 লাখ তো তুক্কা, তুই পারলে আমায় 1000 টাকা দিস। তোর লজটা খুঁজতে গিয়েই টিউশন ফি থেকে খসাতে হয়েছে। জানতে পারলে মা একেবারে পেঁ দিয়ে গঙ্গাপুর পাঠিয়ে দেবে। একজন গরিব কায়স্ত বদ্যি হিসেবে এই খুদের ঋণটুকু মিটিয়ে দিস ভাই। রুমনি রাজের কাছ থেকে ছুটে এসে তিতিরকে জড়িয়ে ধরল। তারপর ফিসফিস করে বলল, নিশ্চয়ই দেব রে, তবে তোর আসল ঋণ তো আমি কোনোদিনই মেটাতে পারবো না, আর মেটাতে চাইও না রে। আমি হাত ঘুরে কোথায় চলে যেতাম কেউ জানে না। তোর জন্যই তো আজ আমি আজীবন আমি তোর কাছেই ঋণী থাকতে চাই রে তিতির। প্লিজ মানা করিস না, প্লিজ। রুমনি হঠাৎ তিতিরকে ধরে ডুকরে কেঁদে উঠল। তিতিরের গলার কাছে কিছু একটা মন্ড পাকিয়ে উঠল। না, তিতির কাঁদবে না। তিতিররা সহজে কাঁদে না। তার যে এখনো অনেক কাজ আছে। এই ট্রাফিক চক্রটা এখনো ভাঙা হয়নি। তাসির বদলাও যে নিতে হবে। আর রজত শুভমদের হিসেব, সেটাও তো বাকি। হবে হবে, সব হবে। দ্য গেম ইজ নট ওভার। এরপর তো শুরু। এতক্ষণ শুনছিলেন সতীর্থ দের লেখা তিতির সেন সিরিজের প্রথম গল্প শিকার খেলা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন frequencylive5@gmail.com এই ঠিকানায়, এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড 100। হন্টেড 100-এর আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন। Haunted 100